প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি আপনাদেরকে একটা বিষয় এই ঘটনা সম্পর্কে না বললেই নয়। সেটি হলো যে এই ধরনের ঘটনা আসলেই খুবই কম পাওয়া যায়। আপনারা ঘটনাটা পুরোপুরি শুনলে নিশ্চয়ই আপনারাও একমত হবেন। চলুন শুরু করি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কাতার থেকে নাহিদ ভাই। উনি বর্তমানে কাতারে একজন খুব প্রভাবশালী নামকরা এক শেখের বাড়িতে কর্মরত রয়েছেন। আর কাতারে অত্যন্ত ধনী যারা আছেন তাদেরকে শেখ বলা হয়। তাদের বাড়িগুলো কিন্তু প্যালেসের মতো। তাদের সন্তান সন্ততি স্ত্রী অনেক থাকে আর কি, এটা আপনারা জানেন। আর তাদের কিন্তু বিচিত্র রকমের অভ্যাস রয়েছে, যেমন ঘুরতে যাওয়া, তারপরে শিকার করতে যাওয়া। ওনারা যখন ঘুরতে যান বা শিকার করতে যান তখন ওনাদের যারা সহযোগীরা আছেন তাদেরকে নিয়ে যান। তো নাহিদ ভাই ওই শেখের বাড়িতে যেহেতু কর্মরত রয়েছেন, এই কারণে তিনি ওই শেখের সাথে বিভিন্ন জায়গায় শিকারে এবং বেড়াতে যান। উনি যে একাই যান তা নয়, ওই বাড়িতে যারা আরো কর্মরত আছেন তাদেরকেও ওই শেখ নিয়ে যান, কারণ বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন পড়ে সেখানে। উনি জানিয়েছেন যে আলজেরিয়া, মরক্কো, মঙ্গোলিয়া সহ বিভিন্ন স্থানে এশিয়া এবং আফ্রিকার এবং অ্যারাবিক অন্যান্য কান্ট্রি তো আছেই, সেখানে তিনি ওই শেখের সাথে গিয়েছেন। তো এমনই একটি জায়গায় কিছুদিন আগে গিয়েছিলেন, সেটা হচ্ছে আলজেরিয়ার আল তালাস নামক একটা স্থানে। তো ওখানে যাওয়ার পর যেটা হয়, সাধারণত ওই শেখরা যেখানে যান সেখানে লোকাল লোকদেরকেও সাথে রাখেন, কারণ পরিচিতির একটা ব্যাপার থাকে। কারণ একদম অপরিচিত লোক গিয়ে তো সেখানে অনেক কিছু চিনতে পারে না, এই জন্য পরিচিত লোকদেরও সেখানে রাখতে হয়। এই জন্য লোকাল যারা স্থানীয় বাসিন্দা তাদেরকেও সহযোগিতার জন্য প্রয়োজন অবশ্যই হয় আর কি। তো ওখানকার একজন ড্রাইভার, কারণ সব পথঘাট তো ওনারা নতুন যারা গেছেন এখান থেকে তারা তো চেনেন না, তো লোকাল একজন ড্রাইভার, তার নাম হচ্ছে কাসিম। তো তার সাথে পরিচয় হয়। তো আলজেরিয়াতে ওনারা যেখানে মূলত যান, তো সেখানে আশেপাশে অনেক বড় বড় পাহাড় ছিল। আলজেরিয়া কিন্তু আফ্রিকার একটি দেশ। আলজেরিয়া আফ্রিকার বেশ অনেক বড় একটি দেশ, ছোটখাটো দেশ না, অনেক বড় দেশ। তো ওখানে যাওয়ার পর ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড় দেখে তখন এই নাহিদ ভাই ওই কাসিমকে জিজ্ঞেস করে যে তোমাদের এখানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পাহাড়, রাতের বেলা দেখতে তো খুবই ভয়ানক লাগে, এখানে জিন টিনের কোনো ঘটনা নাই? তখন ওই কাসিম বলে না না, এইসব ঘটনা এখানে ঘটে না। কয়েকবার জিজ্ঞেস করার পরও সে যখন নেতিবাচক উত্তর দেওয়ার পরে আর নাহিদ ভাই তাকে কিছু জিজ্ঞেস করেননি। 3-4 দিন অতিবাহিত হওয়ার পর যখন তার সাথে সম্পর্ক গভীর হয়, তখন ওই যে কাসিম যিনি ড্রাইভার ছিলেন আলজেরিয়ার, সে বলে যে তার বাবার সঙ্গে একটি ঘটনা আছে, কিন্তু তার বাবার নাম বলা যাবে না এই সেন্সে যে আমাদের কাছে যে বলা যাবে না বা আমরা ইউটিউব চ্যানেলে প্রকাশ করতে পারবো না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে ওই ঘটনা যখন বলা হবে তখন তার বাবার নামটা উচ্চারণই করা যাবে না। পরবর্তীতে এমনি সময় বলা যাবে যে আমার বাবার নাম এই, কিন্তু ওই ঘটনা যখন বলবো, ওই ঘটনার সময় ওই বাবার নামটা কোনোভাবেই বলা যাবে না। তো ঘটনা যখন ঘটে, ঘটনার সময়কালটা ছিল 1978 থেকে 80 সালের মধ্যবর্তী কোনো একটা সময়। তো ওনার বাবার নাম যেহেতু বলা যাবে না, ধরে নিলাম ছদ্মনাম হচ্ছে সাদিক। তো এই সাদিক সাহেব উনি যে কাজটি করতেন সেটা হলো চুক্তিভিত্তিক বিভিন্ন পশু পালন করতেন, চড়াতেন।
তো স্পেশালি ওইখানে ভেড়াটা বেশি চড়ানোর প্রয়োজন পড়ে আর কি ওই পাহাড়ি এলাকাগুলোতে। তো উনি চুক্তিভিত্তিক বেশ কিছু ভেড়া চড়ানোর দায়িত্ব নেন। ওই ভেড়াগুলো সকালবেলা নিয়ে যেতে হয়, তারপরে আবার বিকালের দিকে মালিকের বাড়িতে নিয়ে আসতে হয়। ওখানে তো আসলে মরুভূমিতে আমাদের এখন যেভাবে আমরা ঘাস দেখি মাটির উপর হয়, তো ওরকম তো হয় না। মরুভূমির পাথর বা বিভিন্ন জায়গায় বিভিন্ন লতা গুল্ম জন্মায়, ওই ভেড়াগুলো সেগুলো খায়। এই জন্য ওই কেটে নিয়ে এসে যে তাদেরকে খাওয়াবে ভেড়াগুলোকে, এই ধরনের সুযোগ কিন্তু আসলে আরাবিয়ান কান্ট্রিগুলোতে থাকে না। এই জন্য ভেড়াগুলো সেখানে চড়াতে হয়, এবং চড়াতে গিয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত ভেড়াগুলোকে নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। এটা কিন্তু হাজার হাজার বছর ধরে সেখানে চলে আসছে। ওইখানকার আবহাওয়ার কারণে আসলে এরকমটা সেখানে হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, উনি এরকম ভেড়াগুলো নিয়ে দূর দূরান্তে চলে যান, আবার ফেরত আসেন। তো একবার কি হলো যে উনি একটা জায়গা পেলেন, বেশ সেখানে মোটামুটি লতা গুল্ম আছে। তো ওটা দেখে মনে হয় যে বহুদিন যাবত ওখানে আসলে কেউ ভেড়া টেরা নিয়ে আসে না। তো যেহেতু ওখানে ভেড়া টেরা নিয়ে কেউ আসে না, এই কারণে ওখানকার লতা গুল্মগুলো বেশ বড় হয়েছে এবং বেশ ভালোই সেখানে আছে আর কি। তার ওই ভেড়াগুলো নিয়ে এসে অনেকদিন যাবত সেখানে খাওয়ানো যাবে এই চিন্তা করেছেন। আর নতুন এই প্লেসের কথা অন্যান্য যারা রাখাল আছেন তাদেরকে কখনোই উনি মানে বলবেন না, এরকম নিয়ত করেছেন। কারণ বললে তো তারাও তাদের ভেড়াগুলো নিয়ে আসবে, আর তারা যদি ভেড়াগুলো নিয়ে আসে তাহলে এই জায়গার এই লতা গুল্মগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওখানে আর একটা কারণে তার প্রিয় ছিল ওই জায়গাটা, সেটা হলো ওখানে একটা গুহা ছিল। ওই গুহার নিচে বিশ্রাম নেয়ার মতো একটা জায়গা ছিল। ওই ভেড়াগুলো ওখানে ছেড়ে দিয়ে খুব ভালো মতো বিশ্রাম নেওয়া যায়। আর নাহিদ ভাই আমাকে জানিয়েছেন যে আরাবিয়ান কান্ট্রির এই ভেড়া বা ছাগল বা উট এগুলো কিন্তু ছেড়ে দিলে এরকম চলে যায় না, ওরা এক জায়গাতেই থাকে। ওরা প্রশিক্ষিত না, কিন্তু ওদের ওইখানকার এই ভেড়া ছাগল দুম্বা বা উটগুলোর ধরনই এরকম। আমাদের বাংলাদেশের মধ্যে না যে খুঁটো থেকে একবার চলে গেলে, মানে খুঁটো উঠে গেলে ওটাকে আর খুঁজেই পাওয়া যাবে না, পরে মাইকিং করতে হবে ওটাকে পাওয়ার জন্য, বা হারিকেন লাগায় খুঁজতে হবে সব জায়গায়। ওখানে বিষয়টা এরকম না। এই কারণে উনি ওইখানে বিশ্রামটা নিতে পারতেন। উনি মোটামুটি 2 দিন 3 দিন এভাবে গিয়েছেন। এরপরে এক সময় যখন আবার উনি বিশ্রাম নিতে বেশ মানে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন আর কি। হঠাৎ করে ধুম ধুম শব্দটা এরকম অনেক ভারী, মানে কোন প্রাণী যেমন হাতি বা এই টাইপের কিছু, এরা যদি দৌড়ায় তখন মাটির উপর যেরকম শব্দ হয় ধুম ধুম শব্দ, ওই রকম হচ্ছে। তো এই শব্দ উনি জেগে যান, কি ব্যাপারে এত বড় প্রাণী কোথা থেকে আসলো, আবার কোনো হিংস্র প্রাণী আসলো কিনা এই ভেড়াগুলো খেয়ে ফেলার জন্য। এই জন্য দ্রুত উঠে উনি বাইরে বের হন। বাইরে বের হয়ে দেখেন প্রায় 8-9 ফুট লম্বা উচ্চতার একজন মানুষ। আরাবিয়ান কান্ট্রির লোকজন যেভাবে বড় জুব্বা পরে, মাথার উপর একটা রুমাল থাকে, ওনার সাথে প্রায় একই উচ্চতার একজন নারী, বোরকা পরা, আপাদমস্তক বোরকা পরা, মুখ ঢাকা। তার সাথে 2টো বাচ্চা, একটা হলো মেয়ে বাচ্চা আর একটা ছেলে বাচ্চা। মেয়ে বাচ্চাটার বয়স 13-14 বছর হবে, আর ছেলে বাচ্চাটার বয়স 8 বছর হবে, এরকমটা আমাকে বলেছেন আর কি নাহিদ ভাই। তো ওখানে যাওয়ার পরে ওই কাসিমের যিনি বাবা সাদিক, এই সাদিক সাহেবকে ওই যে ভদ্রলোকটা সে বলছে, এই তুই বারবার এখানে আসিস কেন, এখানে আমরা থাকি, আর তুই এই ছাগল ভেড়া নিয়ে এইখানে আসিস, এখানে ময়লা করিস, ছাগল ভেড়া এই জায়গাগুলো অপবিত্র করে, তুই এখানে আসবি না।
তখন এই সমস্ত কথা শুনে ওই সাদিক সাহেব খুবই অবাক হন যে পাগল বলে কি, আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো বসত ভিটা নাই, এই লোকরা নাকি এইখানে থাকে। তখন উনি বলতেছেন, মানে সাদিক সাহেব বলতেছেন যে আপনি আমার সাথে নিশ্চয়ই মজা করছেন জনাব, আপনি নিশ্চয়ই এখানে ঘুরতে এসেছেন, আশেপাশে তো কোনো বসত ভিটা নাই, আপনার বাড়ি তো আমি দেখতে পাচ্ছি না। তখন ওই লোকটি বলে, তোকে আমি আসতে মানা করছি, তুই আসবি না, এই জায়গায় আমরা থাকি, আর যেন আমি তোকে না দেখি এখানে। আজকে আসছিস ভালো, কিছু বললাম না, এক্ষুনি চলে যাবি। তখন সে বলে যে আসলে আমি তো চাকরি করি, আমি তো মানে বাধ্য হয়ে আসি, মজবুরি, মানে আমি বাধ্য হয়ে সেখানে আসি, আমি না আসলে ভেড়াগুলোকে কোথায় খাওয়াবো? বলে আরো অনেক জায়গা আছে, সেইখানে যায়, এইখানে আসবি না। তোর তো দেখে বোঝা উচিত ছিল যে এইখানে অন্য রাখালরা ভেড়া নিয়ে আসে না, কিন্তু তারপরেও তুই সুযোগ বুঝে এখানে আসছিস। কয়েকদিন কিছু বলি নাই, আজকে বলে দিলাম, যা এখান থেকে চলে যায় এখনই। কি আর করা, উনি ওখান থেকে চলে আসে। চলে আসার পরে উনি চিন্তা করে এই লোকগুলো নিশ্চয়ই বেড়াতে আসছে এবং আমার সাথে মজা করছে, আমি গরিব মানুষ তো, হয়তো বা এই কারণে মজা করছে। এই সাদিক সাহেব কি করছে, পরের দিন আবার সেই ভেড়াগুলো নিয়ে আসছে। আর নিয়ে আসার পিছনে কারণও ছিল, কারণ ওখানে প্রচুর লতাগুল্ম ছিল, শুরুতেই বলেছি। আর ওই পরিমাণ লতাগুল্ম একদিনে মানে যতটুকু লাগে ওই ভেড়াগুলোর জন্য, সেই রকম গোছাতে গেলে না হলে 10 থেকে 15 কিলোমিটার রাউন্ড দিতে হবে মরুভূমির মধ্যে, ওই পাহাড়ি এলাকায় আর কি। আর ওখানে সরাসরি নিয়ে আসার পরে উনি ওই গুহার নিচে ঘুমিয়ে যাচ্ছেন, আরামসে খাচ্ছে সেই ভেড়াগুলো, আবার নিয়ে চলে যাচ্ছেন। এত আরাম রেখে কে ওই তপ্ত আবহাওয়ার মধ্যে কেউ ওই ভেড়া নিয়ে ঘুরে বেড়াবে? এটা নিশ্চয়ই হবে না। সে কি করছে, আবার আসছে, এরকম 2 দিন আসছে। 2 দিন আসার পর দ্বিতীয় দিন সে যখন ওই যে ভেড়াগুলো ছেড়ে দিয়ে গুহার মধ্যে বা গুহার বাইরে একটা ছায়ামত জায়গা আর কি, যেখানে সে সবসময় বিশ্রাম নিত, সেখানে শুয়েছিল। তার যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর দেখে চারদিকে অন্ধকার। মানে প্রথমে সে কিছুই বুঝতে পারছে না, আস্তে আস্তে যখন একটু স্বাভাবিক হয় তখন মনে হলো যে একটু দূরে একটু আলো দেখা যাচ্ছে, কিন্তু বাইরে হয়তোবা হাতড়ে হাতড়ে সেখানে যাওয়া যাবে আলোর দিকে, কিন্তু সে অন্ধকার। হঠাৎ করে বজ্র কণ্ঠে কেউ একটা বলে ওঠে, এই তোকে আমি মানা করছিলাম না তুই আসবি না, তুই আবার আসলি কেন? তোকে মানা করার পরে তোকে আমি একদিন সুযোগ দিছি, তুই আবার দ্বিতীয় দিন আসছিস। তখন সে বলে যে সর্বনাশ, এ তো ভয়ানক একটা ভুল হয়ে গেছে, এ তো মানুষ না রে, আমি তো মানুষ মনে করছিলাম এবং মনে করছে আমার সাথে ফাজলামি করতেছে, এ তো মানুষ না। তখন সে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আর আসবো না। হ্যাঁ, আমি তো চাকরি করি, আমি না হলে এই ভেড়াগুলোরে কি খাওয়াবো? ভেড়াগুলো যদি হৃষ্টপুষ্ট না হয় তাহলে আমার মালিক আমাকে বকাঝকা করে। এই কথা বলতে বলতে ধরাম করে মুখের উপর একটা চপেটাঘাত, মানে চর, এক চরে সে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর সে যখন জ্ঞান ফিরেছে, প্রিয় লিসেনার্স, এই জায়গাটাতে আসলে একটা টুইস্ট রয়েছে। তার যখন জ্ঞান ফিরেছে, সে দেখে সে একটা এলাকায়, কিন্তু ওই এলাকাটা সে চেনে না। তার জন্মস্থান আলজেরিয়ার আল তালাসে হলেও আশেপাশের অনেক জায়গা তার চেনা পরিচিত ছিল, কিন্তু ওই জায়গা তার সম্পূর্ণ অপরিচিত। তিনি চিন্তা করছেন, কি ব্যাপার, আমি কোথায় আসলাম? তো সে চিন্তা করেছে ওই জিনটি সে নিশ্চয়ই আমাকে কোন একটা অপরিচিত এলাকায় ফেলে দিয়ে গেছে, এখন এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। কারণ তার ছাগল ভেড়া কই, মানে কোথায় সেগুলো কি আছে, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় সে কোথায় আছে চিনে চিনে বাড়িতে যাওয়া, মানে পথ চিনে বাড়িতে যাওয়া। তো ওখানে একজন লোকের সাথে উনি কথা বলেন। দেখেন, তিনিও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন। আলজেরিয়াতেও আরবি ভাষায়
কথা বলে, মরক্কো তো আরবি ভাষায় কথা বলে। তো উনি কথা বলে জানেন যে উনি মরক্কোতে আসছেন। মরক্কোর মানে অনেক দূরে একটা জায়গা, হ্যাঁ। তো ওই জায়গাটার নাম হলো বুশদুর। বুশদুর নামক একটা জায়গায় তিনি চলে আসছেন। তিনি মরক্কোতে আসছেন এই কথা শুনে তো অবাক, যে হায় হায় কি বলে। আর যেই লোককে উনি বলছেন যে আমি তো এরকম আলজেরিয়া থেকে এখানে চলে আসছি, আলজেরিয়া তালাস নামক জায়গা থেকে যে বুশদুর চলে আসছি, বলে তুমি বলো কি, তোমার কি মাথা খারাপ হয়েছে? কই আল তালাস আর কই বুশদুর, কই আলজেরিয়া, কই মরক্কো, হাজার হাজার কিলোমিটার দূরত্ব এখানে। তুমি এইখানে আসছো, এগুলো যদি মানুষকে বলো, এগুলো মানুষ বিশ্বাস করবে? তোমরা পাগল বলবে, মাজনুন যেটা বলা হয়, পাগল, পাগল বলবে তোমারে। তখন ওই লোককে উনি পুরো ঘটনাটা খুলে বলেন যে আসলে কি হয়েছিল। তো এখানে প্রিয় লিসেনার্স, আমি মাঝখানে কিন্তু একটা কথা বলিনি, আমি একদম শেষে বলবো, ইচ্ছা করে বলি নাই, আপনারা সবাই শুনবেন মনোযোগ দিয়ে। তো তখন ওই লোকটি তাকে একজন হুজুরের কাছে নিয়ে যায়, ওখানে যিনি হুজুর। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর তিনি খুব ভালো করে চিন্তা ভাবনা করে একটু সময় নিয়ে বলেন যে আসলে তুমি যেখানে ভেড়া চড়াতা, ওই জায়গাটা একটা জিন পরিবার বসবাস করে, মুসলিম জিন। কিন্তু তুমি ওই ভেড়া নিয়ে ওইখানে যাও, তারপর ওই ভেড়াগুলো ওই জায়গাগুলো অপবিত্র করে, এতে তাদের অসুবিধা হতো, এবং সেই অসুবিধার কথা তোমাকে বলেছে, তারপরও তুমি সেটা শোনোনি। তুমি সেখানে আবারও গেছো, এবং যার ফলশ্রুতিতে তোমাকে আলজেরিয়া থেকে মরক্কোয় পাঠিয়ে দিয়েছে। এবং ওই জিন যেই গোত্রের, ওই গোত্রেরই তার যারা আত্মীয় স্বজন এই বুশদুর এলাকায় আছে মরক্কোর, সেইখানে পাঠিয়ে দিয়েছে। এখন তোমার উপায় একটাই, যে তুমি তোমার বাড়িতে চলে যেতে পারবা। তাও তো তোমাকে পাগল বানায় ফেলেনি, তুমি তো সুস্থ আছো, স্বাভাবিক আছো। তখন এখন কি করবে, ওই সময় তো এরকম মোবাইল ফোন ছিল না, আর টেলিফোনও কিন্তু শহর এলাকায় থাকলেও তার বাড়ি আলজেরিয়ার যেই জায়গাতে, তালাস নামক জায়গায়, সেখানে কিন্তু মানে তার বাড়িতে টেলিফোন ছিল না, এবং আশেপাশে 10 কিলোমিটারের মধ্যে টেলিফোন ছিল না। এখন কিভাবে খবর পাঠাবে? আর তখন এত দূরের পথ, সড়ক পথে যাওয়া অনেক খরচেরও ব্যাপার। তখন যেই লোকের কাছে উনি ঘটনাটি শেয়ার করেছিলেন, ওই লোক ওখানে কিছু কাজের ব্যবস্থা করে দেয়। এই কাজ করে খেয়ে থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে প্রায় 3 মাস পর উনি সড়ক পথে বাড়িতে ফেরেন। বাড়িতে ফেরার পর পরিবারের লোকজন জিজ্ঞেস করে, এই তুমি এতদিন কোথায় ছিলা? তখন পরিবারের সদস্যদের কাছে তিনি ঘটনাটি খুলে বলেন যে এই এই ঘটনা ঘটেছে। পরবর্তীতে ওই তার যে মালিক, ওই যার ভেড়া চড়াতো, সেখানে গিয়েছে। সে তো খুব রেগে মেগে আগুন, এই বেটা তুই আমার এতগুলো ভেড়া নিয়ে চলে গেলি, তারপর তোর আর কোনো খোঁজ খবর নাই। পরে সেই ভেড়ার বেশ কিছু মিসিং হয়েছে, পরে লোক পাঠিয়ে খুঁজতে খুঁজতে আর এক জায়গা থেকে সেগুলো নিয়ে আসছি। তখন মালিককেও এই বিষয়টি বলে। মালিক প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু পরে সে বিশ্বাস করে। প্রিয় লিসেনার্স, এইখানে যেই ভয়ানক ব্যাপারটা, যার কারণে এই কাসিম, যিনি নাহিদ ভাইয়ের কাছে তার বাবার নামটি বলেননি, আমরা ছদ্মনাম সাদিক ইউজ করেছি, সেটা হলো যে ওই জিনের একটি নাম রয়েছে। যখন গুহার মধ্যে ছিল, ওই থাপড় মারার আগে ওই জিন তার নামটি তাকে বলেছিল। জিনের নাম সহ এবং এই কাসিম ভাইয়ের বাবার নাম সহ যদি ওই ঘটনাটি বলা হয়, অথবা শুধু জিনের নাম বলা হয়েছে, অথবা শুধু এই কাসিম ভাইয়ের বাবার নাম বলা হয়েছে, এটা সহ যদি এই ঘটনা কাউকে শেয়ার করা হয় এবং
যাদের যাদেরকে শেয়ার করা হয়েছে প্রত্যেকের সাথে ওই জিনটি দেখা দিয়েছে, এবং দেখা দিয়ে ভয় দেখিয়েছে। খুব বড় ক্ষতি করেছে তা নয়, ভয় দেখিয়েছে। যার কারণে এই কাসিম তিনি তার বাবার নাম এবং ওই জিনের নাম এই ঘটনাটি বলার সময় এই নাহিদ ভাইকে বলেননি, তবে তার বাবার নামটি পরে বলেছেন, আমার বাবার নাম এইটা, কিন্তু এই ঘটনা বলার সময় বলেননি। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি, এই ঘটনাটি আসলে আমার কাছে চমৎকার লেগেছে। আর নাহিদ ভাই আমাদেরকে বলেছেন যে উনি যেহেতু তার মালিক ওই শেখের সাথে আফ্রিকা, এশিয়া সহ বিভিন্ন জায়গায় উনি ঘুরতে যান, তো উনি এরকম আরো ঘটনা সংগ্রহ করে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা অনেকেই বিদেশের ঘটনা, মানে দেশের বাইরের ঘটনা শুনতে চান। আমার মনে হয় এই ঘটনাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যেহেতু জিনের নামটি কাসিম সাহেব নাহিদ ভাইকে বলেননি, তো জিনের নামটি জানা সম্ভব হয়নি। আর যদি জিনের নামটি বলা যেত এবং যদি সবাইকে বলেও দিতাম, আমি জানি না ওই জিন একসাথে এতগুলো লিসেনারের সাথে সাক্ষাৎ করতে পারতো কি পারতো না। তবে আমি এটা নিশ্চিত যে লিসেনারদের সাথে সাক্ষাৎ না করতে পারলেও আমার সাথে এসে সাক্ষাৎ করে যেত এবং আমাকে ভয় দেখাতো। যাই হোক, যেহেতু নাহিদ ভাই নিজেও জানেন না তাকে জিনের নামটি বলা হয়নি, তাহলে ওনার সাথেও ভয়ানক ঘটনা ঘটতে পারত। তো এটি ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে। আর নাহিদ ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আপনি যেহেতু আপনার মালিকের সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে যান, আরো চমৎকার চমৎকার ঘটনা আমাদের সাথে আপনি শেয়ার করবেন, যেগুলো শুনলে আমাদের মধ্যে সত্যি এক অন্যরকম অনুভূতি জাগাবে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে দুর্জয়। তার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। আর যেই ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এটি তার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময় 2011 কি 12 সাল এরকম। আর ঘটনা যখন ঘটে তখন ওনার বয়স ছিল 4 কি 5 বছর, আর ওনার ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র 2 বছর। যে বছর ঘটনাটি ঘটেছিল সে বছর রোজার ঈদে ওনার বাবা ওনার আম্মুকে, ওনাকে এবং ওনার ছোট ভাইকে নানুর বাড়িতে পাঠিয়ে দেবেন, এবং ঈদের পর দিন তিনি নিজে গিয়ে ওনাদেরকে বাসায় নিয়ে আসবেন বলে ঠিক করেন। তো যা ভাবা সেই কাজ। ঈদের 2 দিন আগে ওনাদেরকে ওনার বাবা নানুর বাড়িতে পাঠিয়ে দেন, এবং ওনার বাবা ওনার দাদা দাদির সাথে ঈদ করবেন বলে জানান। এদিকে ওনারা 2 ভাই তো অনেক খুশি, যদিও অনেক ছোট ছিলেন, তারপর মনে আছে বিষয়গুলো। তো ওনারা অনেক খুশি এই ভেবেছে ওনারা নানা নানুর সাথে ঈদ করবেন। কিন্তু এই খুশিটি কিন্তু আসলে খুব বেশি দিন ছিল না। ঈদের দিন ওনার বাবা ঈদের নামাজ পড়ে ওনার দাদুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হন। তো বলে রাখা ভালো, ওনার দাদুর বাড়িতে যাওয়ার সময় একটি ব্রিজ পড়ে। তখন এই ব্রিজের নিচে অনেক কাটা বাঁশ ছিল, মানে বাঁশগুলো কাটা অবস্থায় ছিল আর কি। তো ওনার বাবা বাইক চালাতেন। ওনার বাবা যখন বাইক নিয়ে ব্রিজের উপরে আসেন, তখন এই দিনের বেলাতে একটা ছায়া ওনার বাবার গলা চেপে ধরে। তখন ওনার বাবা আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে, আর চিৎকার করার সাথে সাথে ওই ছায়াটি ওনার বাবার গলা ছেড়ে দেয়। ওই সময় আশেপাশে কোনো মানুষ ছিল না। ঈদের দিন তো রাস্তাঘাটে মানুষজনের আসা যাওয়া খুবই কম ছিল। আর ব্রিজের সামনে একটি ছোটখাটো বাজার ছিল। তো সেই বাজারে এক চায়ের দোকানে
তিনি গিয়ে ইনস্ট্যান্ট 8 গ্লাস পানি খেয়েছিলেন, এতটা ভয় পেয়েছিলেন এবং দর দর করে ঘেমে ওনার অবস্থা খারাপ। তো সেখানে তিনি কাউকে কিছুই বলেন না, পরিচিত লোক অনেকে ছিল। হঠাৎ করে এরকম একটানা 8 গ্লাস পানি খাওয়া স্বাভাবিক কিছু না। কেউ কেউ জিজ্ঞেস করেছিল কি ব্যাপার, কি হয়েছে, তো উনি কিছু বলেন না, বলে না কিছু না। তো তিনি তাড়াতাড়ি করে এই দুর্জয় ভাই দাদুর বাড়িতে, মানে ওনার বাবার নিজের বাড়িতে চলে যান। সারাদিন তার দাদুর বাড়িতে কাটানোর পর সন্ধ্যাবেলায় ওনার বাবা দাদুর বাড়ি ত্যাগ করেন, এবং ত্যাগ করার সময় আবার ওই ব্রিজের উপর দিয়ে কিন্তু আসতে হবে। যখন ওই ব্রিজের উপর তিনি আসেন তখন তিনি দেখেন কয়েকটি মাথা ছাড়া কালো অবয়ব। তিনি ভয় পান, উনি চিন্তা করেন ডাকাত টাকাত কিনা, বা কি হবে, ওনাকে কেউ অ্যাটাক করতে আসছে কিনা, এরকম চিন্তা করেছিলেন। উনি তাড়াতাড়ি করে বাইকটি ব্রেক করেন। তিনি দেখলেন ওই অবয়বগুলো আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। তিনি কাল বিলম্ব না করে পকেট থেকে একটি সিগারেট এবং ম্যাচ বের করেন। সিগারেটটি ধরানোর সাথে সাথে ওই অবয়বগুলো অদৃশ্য হয়ে যায়। তখন ওনার বাবা আবার বাইক স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যান। বাসায় যাওয়ার পর থেকে ওনার বাবার গায়ে প্রচুর জ্বর, প্রচন্ড জ্বরে তার অবস্থা খুব খারাপ। আর এই জ্বর নিয়েই ওনার বাবা ওনাদেরকে নানুর বাড়ি থেকে আনতে যান। এই যে এত কিছু হয়ে গিয়েছে এর মধ্যে, এরপরেও কিন্তু ওনার বাবা কাউকে কিছুই জানান নাই। তো পরিবারের সদস্যরা দেখতে পান যে ওনার বাবার শরীর দিনকে দিন শুধু খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে, এবং ওনার শরীরটা রক্ত শূন্য হয়ে যাচ্ছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হলো, হঠাৎ করে কোনো অসুখ বিসুখ করলো কিনা। কিন্তু এত দ্রুত এই সমস্যাটা হয়েছিল, যে এত দ্রুত উনি শুকিয়ে যাচ্ছিল, সবার কাছে খুব মানে অবাক লাগছিল যে ঈদের দিন ভালো মানুষ গেল, মাত্র এই 1 সপ্তাহের মধ্যে এ ধরনের মানে কি এমন হলো, কি এমন অসুখ বাসা বাঁধলো যার কারণে উনি এতটা শুকিয়ে যাচ্ছেন। তো সাথে সাথে ডাক্তার দেখানো হয়, ডাক্তাররাও কিছুই ধরতে পারছিলেন না। কিছু ওষুধ দেন যদিও, কিন্তু সেগুলোতে কোনো লাভ হচ্ছে। দিনকে দিন উনি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলেন, এবং ওনার শরীরে মারাত্মক অ্যানিমিয়া দেখা দেয়, রক্তশূন্যতা। তো ওনাকে যখন সবাই জিজ্ঞেস করে যে তুমি কেমন বোধ করো, বা কোনো বিশেষ কোনো সমস্যা আছে কিনা, তখন তিনি বলেন যে উনি প্রতি রাত্রে স্বপ্নে দেখেন একটা সুন্দরী মেয়ে ওনার রক্ত চুষে চুষে খাচ্ছে। এই স্বপ্নটি উনি প্রায় প্রতি রাতেই দেখেন। কিন্তু বিষয়টি শুরুতে উনি স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু প্রতি রাত্রে একই ধরনের স্বপ্ন দেখাটা এটা নিশ্চয়ই স্বাভাবিক কিছু নয়। এই বিষয়টি উনি ওনার বোনকে, মানে এই দুর্জয় ভাইয়ের ফুপুকে বলেন। এই কথা শোনার সাথে সাথে ওনার ফুপু একজন ভালো কবিরাজের সাথে কথা বলেন, এবং কাল বিলম্ব না করে ওনার ফুপু ওনাদের বাসায় ওই কবিরাজকে নিয়ে আসেন। কবিরাজের সাথে থাকা জিনের মাধ্যমে কবিরাজ জানান যে যেই রাত্রে না, মানে ঈদের দিন সকালে উনি যখন বাইক নিয়ে আসছিলেন, তো ওই সময় নাকি বেশ কয়েকটি জিন ওই ব্রিজের উপর শুয়েছিল। তো ওনার বাবা বাইক নিয়ে যখন যাচ্ছিলেন, স্বাভাবিকভাবেই জিনকে তো আর দেখা যায় না, তো তিনি একটি জিনের শরীরের উপর দিয়ে নাকি বাইক নিয়ে চলে গিয়েছিলেন, এবং এর ফলে ওই জিনের মৃত্যু হয়। আর ওই জিনের সাথে থাকা আরো যারা ছিল, এরা তার উপর ক্ষিপ্ত হয়, এবং ক্ষিপ্ত হয়ে একজন তার গলা চেপে ধরেছিল। তো তখন তাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু রাতের বেলা আবারও তার সামনে তারা দেখা দেয় আক্রমণ করার জন্য, কিন্তু তখনও পারেনি, কারণ তখন আগুন জ্বালিয়েছিল, যার কারণে তারা কাছে আসতে পারেনি। কিন্তু কাছে না আসলেও তারা এমনভাবে এটার প্রতিশোধ নেবে বলে পণ করেছে যে আস্তে আস্তে
তার বাবাকে তারা হত্যা করবে। তো ওই কবিরাজ সে কিছু ঝাড়ফুঁক করে যান এবং কিছু ব্যবস্থা দিয়ে যান এবং সেগুলো মানতে বলেন। তো কয়েকদিন পর্যন্ত ওনার বাবার শরীর মোটামুটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে একদিন ওনার বাবার শরীর মারাত্মকভাবে খারাপ হয়ে যান। তো ওনার আম্মু তাড়াতাড়ি করে ওনার চাচাকে ফোন দেন, ওনার চাচা তাড়াতাড়ি এসে ওনার বাবাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে কয়েকদিন অ্যাডমিটেড থাকার পর ওনার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। চারদিকে কান্নার রোল পড়ে যায়। দুর্জয় ভাই ওনার বাবার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন, আর এটি ছিল ওনার বাবার সাথে ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনা। উনি লিখেছেন যে না জানি কার কাছে কতটুকু ভয়ঙ্কর লেগেছে, কিন্তু যার সাথে ঘটে সেই একমাত্র বুঝতে পারে যে ঘটনার ভয়াবহতা কতটুকু। প্রিয় লিসেনার্স, এখানে আমি একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ঘটনাটি আপনারা শুনলেন, আর এই ঘটনাটি খুবই ব্যতিক্রমী একটি ঘটনা। কারণ দিনের বেলা আমরা হামেশা চলাফেরা করব, এটাই স্বাভাবিক। তো গাড়ি নিয়ে চলতে গেলে, বাইক নিয়ে চলতে গেলে রাস্তার উপর দিয়ে তো যেতেই হবে। কিন্তু এমন একটি সময়, ঈদের দিন সকালবেলা যখন রাস্তাঘাটে লোকজন ছিল না, ওই অবস্থায় যাচ্ছিলেন এবং তখন নাকি এই ধরনের ঘটনাটি ঘটেছিল। সাধারণত কি হয়, রাতের বেলা কিছু কিছু ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, কিন্তু দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটে যাওয়া সত্যি ব্যতিক্রমী একটি ঘটনা। আমি এই বিষয়ে কোনো ব্যাখ্যা আসলে দেওয়ার কোনো কিছু আমি পাচ্ছি না। এই কারণে পাচ্ছি না কারণ এই ধরনের ঘটনা হয়তোবা কোটিতে একটি ঘটে, আর যার ভাগ্য খুব খারাপ হয় তার ভাগ্যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আল্লাহ ওনার ভাগ্যে এইভাবেই লিখেছিলেন বলে এই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু তাই বলে সবসময় যে এই ধরনের ঘটনা ঘটবে তা নয়। তবে হ্যাঁ, একটি কথা, সেটি হলো যে কোনো যানবাহন চলাচলের ক্ষেত্রে বা আমরা যখন চালাবো, তো যানবাহন চালানোর একটি দোয়া রয়েছে। যদি আমরা নৌযান যেগুলো আছে সেগুলো চালাই, সেখানে একটি দোয়া আছে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল গফুরুর রাহিম। আর যদি সড়ক পথের কোনো যানবাহন আমরা উঠি, সেক্ষেত্রে একটি দোয়া রয়েছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াগুলো পড়ে যদি আমরা যানবাহনে উঠি, তো ইনশাআল্লাহ আশা করছি যে এই ধরনের সমস্যাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর এই জিনদেরকে কখন হঠাৎ তাদের মুখোমুখি হয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটবে, এটা কেউ বলতে পারে না। আর এই সমস্ত বিষয় থেকে একমাত্র আল্লাহ তাআলাই আমাদেরকে হেফাজত করতে পারেন। তাছাড়া এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন একটি ঘটনা যা আসলে কেউ কখনো বিশ্বাসই করতে চাইবে না। এই ধরনের ঘটনাগুলো হয়তো আমাদের সাথে সচরাচর ঘটে না, কিন্তু কখনো কখনো ঘটলেও ঘটে যেতে পারে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো আমরা দোয়া করি দুর্জয় ভাইয়ের বাবার জন্য, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, তাকে জান্নাতবাসী করুন, আর এই ধরনের ঘটনা আমাদের কারোর সাথে যেন না ঘটে সেই কামনাই করব। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, চমৎকার একটি ঘটনা, যদিও বা ছোট একটি ঘটনা, কিন্তু আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এই ঘটনাটি সৌদি আরব থেকে আমাদেরকে পাঠিয়েছেন শাকির ভাই। ওনার বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে। উনি যখন বাংলাদেশে ছিলেন তখন তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। ওনার সাথে খুবই ভয়ানক একটি ঘটনা ঘটে এবং অদ্ভুত একটি ঘটনা ঘটে। আমরা যারা এই ট্রাক চালক বা এই ধরনের প্রফেশনে আছেন তাদের কাছ থেকে ঘটনা অনেক সময় পাই না, খুব হঠাৎ হঠাৎ পাই। এবার খুবই সৌভাগ্যজনকভাবে পেয়ে গেছি। উনি বর্তমানে যেহেতু বিদেশে আছেন, আর আমাদের এবারের এপিসোডে বেশ কিছু
আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের ঘটনা আমরা পেলাম। তো যাই হোক, মূল ঘটনাতে চলে যাই। উনি ঢাকা থেকে কুষ্টিয়াতে আসছিলেন। তো উনি যে ট্রাকে আসছিলেন, ওনার ট্রাকে ওই দিন লোহা ছিল, লোহার যে পাতি বলে যেগুলো হচ্ছে আমরা অনেক সময় দেখি গাড়ির চাকার উপর দিকে পাতি লাগানো থাকে, আপনারা অনেকে সেটা দেখেছেন। এই পাতিগুলো ভরা ছিল ওনার ট্রাকে, একদম লোডেড একটা ট্রাক, খুব ভারী ট্রাক হয়ে গিয়েছিল তখন। তো ঢাকা থেকে তিনি যখন রওনা করেছেন তখন সময়টা ছিল রাত 10টার দিকে। দৌলতদিয়া পাটুরিয়া, এই যে ফেরিঘাটটা যেটা রয়েছে আর কি, তো পাটুরিয়া ঘাট পার হয়ে দৌলতদিয়া আসতে আসতে রাত বেজে যায় তখন ওনার প্রায় 1টারও বেশি, 1:30টার মতো। তো উনি রাজবাড়ির শহরে ঢুকে পড়েন, তারপরে কুষ্টিয়ার যে রাস্তাটা সেদিক দিয়ে কুষ্টিয়ার দিকে যেতে থাকেন। তো উনি যখন মাছপাড়া নামক একটা জায়গা রয়েছে, মাছপাড়া এবং খোকসার মাঝামাঝি শিয়ালডাঙ্গা নামক একটা জায়গা রয়েছে, উনি আমাকে বলছিলেন যে এই শিয়ালডাঙ্গার এখানে একটা কালভার্ট রয়েছে। তো এই শিয়ালডাঙ্গার এই কালভার্টের কাছাকাছি এসে হঠাৎ করে ওনার ট্রাকের একটি টায়ার ব্লাস্ট হয়। যেহেতু ওনার গাড়ি ওই সময় খুবই লোডেড এবং ভারী ট্রাক, কারণ লোহার জিনিস নিয়ে আসছে, স্বাভাবিকভাবে ভারী তো হবেই। তো উনি যে কাজটি করেন, ওই গাড়িতে ওনার একজন হেল্পার ছিল শুধু, আর উনি ছিলেন। তো ওনাদের যে সমস্ত এক্সেসরিজ যেগুলো ছিল, পার্টসপাতি ছিল, সেগুলো নিয়ে নামেন এবং একটি টায়ার, যেটা মানে চাকা আর কি, সেটি খোলেন। আর ওনাদের যে স্পেয়ার যে টায়ারটা থাকে সেটা লাগাবেন। কিন্তু ওইটা লাগাতে গিয়ে ওনাদের মনে পড়ে যে হাই হাই সর্বনাশ, এই টায়ারটাও তো ফেটে গিয়েছিল, কিন্তু এটা তো মেরামত করা হয়নি, এখন কি হবে? এখন তো এখান থেকে আর নড়াচড়া করা যাবে না। তখন এই শাকির ভাইয়ের মনে পড়ে যে খোকসায় ভলকানাইজিং এর দোকান আছে, তো সেখানে গিয়ে এটা মেরামত করে আনতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। এখন এত ভারী একটা টায়ার উনি কিভাবে নিয়ে যাবেন? তখন উনি ওয়েট করছিলেন যদি কোনো অটো রিক্সা আসে, তখন এই অটো রিক্সায় উনি তুলে নিয়ে যাবেন। কিন্তু এত রাতের বেলা আসলে এই রাস্তায়, এই নির্জন রাস্তায় অটো রিক্সা পাওয়াটা খুব টাফ। এইখানে অটো রিক্সা পাওয়া টাফ আরো একটা কারণ ছিল, শিয়ালডাঙ্গা কালভার্টের এখানে ডাকাতির একটা খুব বেশি মানে আতঙ্ক ছিল ওই সময়। তো উনি চিন্তা করছিলেন যে কি হয় না হয়, কি করব না করবো, এরকম চিন্তা করছেন। হঠাৎ করে দেখেন একটা ভ্যান আসছে, এটা ওনার হেল্পার এবং উনি দুইজনই দেখেছেন। ভ্যান আসছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভ্যান যিনি চালাচ্ছেন উনি চাদর দিয়ে নিজের শরীরকে জড়িয়ে রেখেছেন এবং মুখটাও ঢেকে রেখেছেন। ওই সময় ছিল জুন জুলাই মাসের গরম। তো শাকির ভাই এবং তার হেল্পার চিন্তা করছেন যে কি ব্যাপার, এই লোকটা এই গরমের মধ্যে, ভ্যান চালালে তো এমনি গরম লাগে, তারপর এই গরমের মধ্যে সে এরকম চাদর মুড়ি দিয়ে রাখছে, ভ্যান চালাচ্ছে। যাই হোক, সেটা তার ব্যাপার। উনি তখন মানে শাকির ভাই তখন ভ্যানটাকে থামানোর জন্য ইশারা করেন, ভ্যানটা থামে। তখন বলে, চাচা আমাকে নিয়ে যাবেন? তিনি বলেন, কোথায় যাবা? বলে, আমি খোকসা যাব, এই যে ভলকানাইজিং এর দোকানে যাবো, আমার টায়ারটা ঠিক করতে হবে। ঠিক আছে, টায়ার উঠাও। তো উনি এবং ওনার হেল্পার দুজন মিলে ওই ভ্যানের উপর টায়ার উঠান। এখন হেল্পারকে ট্রাকের ওখানে রেখে উনি এই ভ্যানে উঠে যেতে থাকেন। ওই সময় রাস্তায় কিন্তু অনেক জায়গায় ভাঙাচোরা ছিল, এখন তো অনেকটাই সুন্দর রাস্তা। আজ থেকে 4-5 বছর আগে কিন্তু রাস্তা অনেক ভাঙা ছিল, বিভিন্ন জায়গায়, সব পুরোটা ভাঙা না, বিভিন্ন জায়গায় ভাঙা ছিল আর কি। নর্মালি ওই সময়ও, এই 4-5 বছর আগেও কিন্তু ব্যাটারি চালিত ভ্যান পাওয়া যেত, মানে পা চালিত ভ্যান পাওয়া যেত না বললেই চলে। কিন্তু ওই ভ্যানটি ছিল পা চালানো, মানে পা চালিত ভ্যান। কিন্তু উনি যে গতিতে ভ্যানটি চালাচ্ছিলেন সেটি কিন্তু ওই ব্যাটারি চালিত ভ্যানের থেকেও দ্রুত গতিতে।
রাস্তা ভাঙাচোরা ছিল, তাতে ওনার কোনো ভ্রুক্ষেপ ছিল না, একদম মনে হচ্ছে এই ভ্যানটি কোনো মোটরে চলছে, এমন একটা অবস্থা। এখন যেহেতু পথটা একটু বেশি, ঘন্টাখানেক লাগবে যেতে খোকসা, তখন ওই এই শাকের ভাই ওই ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করেন যে চাচা আপনার বাসা কোথায়? বলে এই বাসা কাছেই। তখন কথা প্রসঙ্গে বললেন যে আপনার পরিবারে কে কে আছে? বলে তোমার চাচি তো জীবিত নাই, একটা মেয়ে ছিল, সেও মারা গেছে। তখন উনি মানে সহানুভূতি শুরু বলছে, আহা আপনার পরিবারের সকলে মারা গেছে, এটা কিভাবে মারা গেল? তখন উনি বলতেছেন যে এই রাস্তা দিয়েই আমার শ্বশুর বাড়ি থেকে ফিরতেছিলাম আমার বউ আর মেয়েকে নিয়ে, হঠাৎ করে একটা ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়, আর যখন ধাক্কা দেয় তখন আমরা তিনজনই খুব আহত হই এবং তিনজনই মরে যাই। তখন শাকির ভাই উনি বলতেছেন, আহা কি মর্মান্তিক, এইভাবে আপনার পরিবারের সদস্যদেরকে হারালেন। কিন্তু ওই যে ওই লোকটি যে বলেছে যে আমরা তিনজনই মারা যাই, এই বিষয়টা কিন্তু মানে ওনার ওই সময় মাথায় আসে নাই যে এই লোকটা কি বললো, তিনজনই মারা গেলাম মানে তাহলে আপনি কোত্থেকে আসলেন? এই বিষয়টা কিন্তু ওনার মাথায় তখন কাজ করছিল না। এদিকে খুবই অল্প সময়ের মধ্যে উনি খোকসায় চলে আসেন। যে ভলকানাইজিং এর দোকানগুলোর মানে উনি চিনতেন, সেগুলো আবার বন্ধ ছিল। তো ওই লোকটি মানে ওই ভ্যান চালক, তিনি বললেন যে ঠিক আছে, আপনাকে আমি পৌঁছে না দেওয়া পর্যন্ত, যেই দোকান খোলা আছে সেখানে পৌঁছে না দেওয়া পর্যন্ত আছি, কোনো সমস্যা নেই, যেহেতু এত ভারী একটা টায়ার আছে, এই টায়ার নিয়ে তো আপনি নড়াচড়া করতে পারবেন না। আর ওই খোকসাতে আরো কিছু ভলকানাইজিং এর দোকান তার চেনা ছিল, যদি কেউ ঘুমিয়েও থাকে ভিতরে ডাক দিলে ওঠে আর কি। তো এরকম একটা দোকান পেয়ে যান যেটা খোলা ছিল, তো উনি সেখানে যান, আর ওনার ভাড়া তিনি 200 টাকা দিতে চান, কিন্তু ওই লোকটি কিছুতেই টাকা নিতে চায় না। এদিকে শাকের ভাই জোরাজুরি করেন যে আপনি এত কষ্ট করে আমাকে নিয়ে আসেন, টাকা নিবেন না কেন? না বাবা তুমি যাও, টাকা নিব না। জোর করে 200 টাকা দেন এবং 200 টাকা নেনও। তারপরে উনি ওই ভ্যান থেকে টায়ার নামানোর পরে যখন ওই দোকানের দিকে ঘুরে তাকিয়েছেন, তখন মনে হলো যে চাচাকে আর 50 টাকা দেই, মনে হয় 200 টাকা কম হয়ে গেল, নেই কি না তারপরও চেষ্টা করি বলি আর কি। এই বলে যখন আবার পেছন ফিরে তাকিয়েছেন, দেখেন কোনো ভ্যান নেই। অবাক কাণ্ড, এই মাত্রই না 5 সেকেন্ডের মধ্যে ভ্যান এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? ওই যে দোকানদার যে ছেলেটা ওখানে ছিল, তখন তাকে বলল যে এই ভাই আমার সাথে যে একটা ভ্যানওয়ালা আসছিল, সেই ভ্যানওয়ালা কোন দিক গেল? তখন ওই ছেলেটি বলে, কই আপনার সাথে তো আমি কোনো ভ্যানওয়ালা দেখি নাই, আমি তো দেখলাম যে আপনি একা একা কার সাথে যেন কথা বলতেছেন, এবং হঠাৎ করে আপনার হাতে দেখি চাকা। আমি তো আপনার কাছে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি একা কার সাথে কথা বললেন, আর আপনার সাথে চাকা ছিল না, চাকা পাইলেন কই? তখন ওই শাকির ভাই ওই দোকানদার ওই ছেলেটাকে সব কথা খুলে বলেন যে উনি কিভাবে আসছেন, আর চাকাটা ওই ভ্যানেই নিয়ে আসছেন। সেও তো শুনে খুব অবাক হয়, কিন্তু সে বলে যে হ্যাঁ, ওই শিয়ালডাঙ্গা কালভার্টের কাছে বছরখানেক আগে একটা দুর্ঘটনা ঘটছিল, যেখানে একই পরিবারের বেশ কয়েকজন সদস্য মারা গেছিল, এবং যিনি মানে মারা গেছিলেন তিনি ভ্যান চালক ছিলেন এবং তার পরিবারের সদস্যরাই মারা গিয়েছিল। তো এরকম একটা ঘটনা ঘটছিল বছরখানেক আগে। হতে পারে যে আপনি ওই ভ্যান চালকের রূপে কোনো জিনকে দেখেছেন, একজন উপকারী জিন যে আপনাকে উপকার করেছে। এদিকে ভয়ে তো মনে করেন যে শাকের ভাইয়ের অবস্থা খারাপ, তিনি কাঁপাকাঁপি করছেন যে কি হলো আমার সাথে, কার সাথে এতক্ষণ কথা বললাম, কার ভ্যানে আসলাম, মানে উনি কিছুই মিলাতে পারছিলেন না। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে ওনার চাকা ঠিক হয়ে যায়। পরে একটি অটো রিক্সা রিজার্ভ করে উনি আবার ওনার ট্রাকের কাছে চলে আসেন এবং ট্রাকের চাকা আবার ঠিকঠাক মতো লাগিয়ে কুষ্টিয়াতে চলে আসেন।
তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনাটি মানে চমৎকার একটি ঘটনা, ছোট একটি ঘটনা, অনেকটা রূপকথার মতো শোনায় ঘটনাটি, অনেকটা গল্পের মতো শোনায়, কিন্তু আসলে গল্প নয়, এটি সত্য, যেটি শাকির ভাই সৌদি আরব থেকে আমাদেরকে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ শাকির ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি আশা করব আপনি আরো চমৎকার কিছু ঘটনা আমাদেরকে পাঠাবেন। যেহেতু আপনি ট্রাক চালাতেন, নিশ্চয়ই আপনার সাথে ট্রাক চালনা রিলেটেড বা আপনার পেশায় যারা ছিলেন ওই সময়ে তাদের কাছ থেকেও রাতের বেলা গাড়ি চালানো সংক্রান্ত বেশ কিছু ঘটনা আপনি শুনেছেন। সেই সমস্ত ঘটনাগুলোর প্রত্যাশায় আমরা রইলাম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদি হাসান মাসুম ভাই। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন, সেখানে ওনার নিজস্ব ব্যবসা বাণিজ্য রয়েছে। আর ওনার দেশের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। বরুড়া উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে ওনার বাড়ি। আর এই ঘটনাটি 2006 সালে ঘটেছিল, কুরবানি ঈদের আগের রাত্রে। ওনার নিজের সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। নিজের সঙ্গে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন। 2006 সালে তিনি বরুড়া ছেড়ে কুমিল্লা শহরের একটি স্বনামধন্য কলেজ, সেটার নাম হচ্ছে কুমিল্লা কমার্স কলেজ, সেখানে ভর্তি হন। শহর ও গ্রামের দূরত্ব বেশি হওয়ার কারণে তিনি শহরে থেকেই পড়াশোনার সিদ্ধান্ত নেন। আর শহরে আসার পর তিনি প্রথমেই ওনার এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে কুমিল্লা সিটির থিরাপুকুর পাড়ে একটি মেসে থাকার ব্যবস্থা করে ফেলেন। ওই ভাইয়ের মাধ্যমে উনি একটা পরিবারে টিউশনি করারও সুযোগ পেয়ে যান। এর কিছুদিন পরে ওনার ওই বড় ভাই ওই মেস ছেড়ে চলে যান তার গ্রামের বাড়িতে। আর উনিও ওই মেসটি ছেড়ে দিয়ে একটি ফ্ল্যাট ভাড়া নেন। আর সেই ফ্ল্যাটেই মূলত ওনার সঙ্গে এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছিল। কুমিল্লা ইপিজেড থেকে থিরাপুকুর পাড় রাস্তায় ঢুকেই রাস্তার পশ্চিম পাশে একটি বাড়িতে 3 বেডরুম, 2 ওয়াশরুম এবং 1 কিচেনের একটি সম্পূর্ণ ফ্ল্যাট তিনি ভাড়া নেন। অ্যাটাচড ওয়াশরুম সহ রুমটা উনি একাই ব্যবহার করতেন, আর বাকি 2টা রুম তিনি ভাড়া দিয়ে দিয়েছিলেন কিছু ব্যাচেলারদের কাছে। আর ওই ফ্ল্যাটে যারা থাকতো তারা সবাই স্টুডেন্ট ছিল, ব্যাচেলার স্টুডেন্ট। আর বলে রাখা ভালো, ওই বাড়িতে 2টো গেট ছিল। এক পাশের গেট শুধু এই ব্যাচেলার ছেলেরা ইউজ করত, আর অন্য পাশের গেট ব্যবহার করত ওই বাড়িতে থাকা অন্যান্য ফ্যামিলি যারা রয়েছে, ফ্যামিলি পরিবারের সদস্যরা অন্য গেটটি ইউজ করত। আর মূলত এই ব্যাচেলার ছেলেরা যে গেটটি ইউজ করত, ওই গেটটা বাড়ির এমন একটা পাশে যেদিকে আসলে ওই সাইড দিয়ে লোকজন আসা যাওয়া, মানে ওই বাড়ির লোকজন আসা যাওয়া করে না, মানে মূল গেট সেটা না। তো যাই হোক, 2006 সালের কুরবানি ঈদের আগের রাত্রে এই ঘটনাটি ঘটেছিল। উনি যে রুমে ঘুমাতেন, সেই রুমে কিছু কিছু ঘটনার বর্ণনা তিনি দিয়েছেন, ছোট ছোট ঘটনা। এক রাত্রে উনি শুয়ে আছেন, তো উনি ফিল করছেন যে ওয়াশরুমে, মানে ওনার রুমের যে ওয়াশরুমটা, সেই রুমের পানির যে ট্যাপ রয়েছে সেটি অটোমেটিক খুলে পানি পড়ছে। তো উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, হঠাৎ করে পানি পড়ছে কেন। তো উনি গিয়ে আবার পানির ট্যাপটা বন্ধ করে ফেলেন। উনি চিন্তা করেছিলেন যে হয়তোবা উনি যখন রুমে ছিল না তখন কেউ হয়তোবা এই ওয়াশরুমে এসেছিল, কিন্তু ওয়াশরুমে পানি ছিল না, তাই ভুল করে ট্যাপটা খোলা রেখে চলে গিয়েছিল। কিন্তু উনি ভাবছেন যে এটা কিভাবে সম্ভব, কারণ উনি নিজেও তো ওই ওয়াশরুম ইউজ করেছেন, তখন পানি ছিল, তারপর উনি ট্যাপটা বন্ধও করেছিলেন, কিন্তু গভীর রাত্রে ট্যাপটা খুলে গেল কেন। এর কয়েকদিন পরে কি হলো
যে ওই ফ্ল্যাটে তো আরো ট্যাপ, মানে আরো ওয়াশরুম রয়েছে, তারপরে কিচেনে পানির ট্যাপ রয়েছে। এই জায়গাগুলোতেও এই পানির ট্যাপ অটোমেটিক খুলে যেত এবং পানি পড়ার শব্দ হতো। তখন এই ব্যাচেলর ছেলেরা এইগুলো বন্ধ করত। একজন আরেকজনকে দোষারোপ করতো, সে এ ভুল করে খুলে গেছে, ও ভুল করে খুলে গেছে, কিন্তু আসলে এই বিষয়টা সম্পূর্ণ অস্বাভাবিক ছিল। এরপরে আরো একটি ঘটনা ঘটত। ঘটনাটি খুবই অদ্ভুত এবং ভয়ানক। ওখানে যে কিচেন ছিল, কিচেনে তো খাবার রাখা থাকতো এবং ডাইনিং ছিল, ডাইনিং স্পেস। আমরা যখন খাবার খাই তখন কিন্তু এক ধরনের শব্দ হয়, মুখে খাবার যখন আমরা মানে চাবাই তখন এক ধরনের শব্দ হয়। তারপর যখন পানি খাই ঢক 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 একটা শব্দ হয়। এই শব্দগুলো যদি কোনো একটা মাইক্রোফোন সামনে নিয়ে করা যায় এবং তার সাথে বড় একটা লাউড স্পিকার দেওয়া হয়, তখন এই শব্দটা কেমন শোনা যাবে, যে ঢক 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 যে শব্দটা পানি খাওয়াটা কেমন শোনা যাবে। আর আমরা যে খাবার খাচ্ছি যেই শব্দগুলো হয়, চিক চিক শব্দ, এইগুলো কতটা জোরে শোনা যাবে। গভীর রাত্রে ওই কিচেন এবং কিচেনে মানে যেটা শোনা যেত যে মনে হচ্ছে কেউ খাবার নিচ্ছে, আর ডাইনিং এ কেউ খাবার খাচ্ছে এমন শব্দ, এবং সেই শব্দটা মোটেও স্বাভাবিক ছিল না। ওই যে যেটা বললাম, যখন খাবারের মধ্যে আমরা পানি খাই ঢক ঢক শব্দ, প্রচন্ড জোরে সে ঢক ঢক শব্দ, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা পানি খাওয়ার আওয়াজ। কিন্তু পানি খাওয়ার আওয়াজ বা অন্যান্য খাবার খাওয়ার আওয়াজ কি এত জোরে কোনো মানুষের হয়? নিশ্চয়ই হয় না। এই ধরনের ঘটনাগুলো ওই বাড়িতে ঘটতো। তবে ব্যাচেলরদের জন্য খুব ভালো বাসা পাওয়া যায় না, এই কারণে এই বিষয়গুলো ওনারা আসলে ওভারলুক করে চলে যেতেন, খুব একটা বেশি পাত্তা দিতেন না। আর ওনার যেই টিউশনি যে বাড়িটা ছিল, ওই বাড়ির লোকজন ওনাকে খুবই স্নেহ করতেন, ঠিক পরিবারের একজন সদস্যের মতো আর কি। ওই থিরাপুকুর মসজিদের পশ্চিম পাশের একটি বাড়ি রয়েছে, ইদ্রিস মিয়ার বাড়ি। ওই ইদ্রিস মিয়ার এবং তার যে পরিবারের কথা উনি লিখেছেন যে উনি সারা জীবনে ভুলতে পারবেন না, এতটা স্নেহ তারা তাকে করেছেন। তো দেখতে দেখতে চলে আসে কুরবানি ঈদ। আর যেহেতু ওই ফ্ল্যাটে সবাই স্টুডেন্ট ছিল, ঈদের কারণে সবাই আগে ভাগেই বাড়িতে চলে গেল, তাদের প্রতিষ্ঠান যখন ছুটি হয়ে যায়। আর উনি একা। আর উনি ঠিক করেন যে ঈদের আগের দিন বিকালে উনি বরুড়া নিজ বাড়িতে চলে যাবেন। তো দুপুরে যখন উনি ওনার টিউশনের বাড়িতে বিদায় নিতে গেলেন, তখন মিসেস ইদ্রিস মানে ওই বাড়ির আন্টি ওনাকে বলেন যে আজকে যেও না, আগামীকাল সকালে নামাজ পড়ে তারপরে বাড়িতে যেও, আমাদের সাথে ঈদের কিছুটা সময় পার করো। তো উনি তাদের কথায় সায় দিলেন। সেদিন দুপুরের পর থেকে রাত প্রায় 11টা পর্যন্ত ওই টিউশনির বাসায় উনি ছিলেন। সেখানেই ওনার হাতে মেহেদি লাগিয়ে দেয় ওনার স্টুডেন্টের বড় বোন, তার নাম হচ্ছে পপি। তো রাতের খাবার শেষ করে উনি ওনার বাসায় আসবেন, তখন ওই আন্টি বলে যে এত রাতে যাবা, তোমার ফ্ল্যাট এত বড় ফ্ল্যাট, কেউ নাই, ভয় পেতে পারো, আজকে আমাদের বাসায় থেকে যাও। তখন উনি আবার আন্টিকে বলেন না আন্টি, কোনো সমস্যা নাই, আমার ভয় ডর কম, জিন ভূত আমি ভয় পাই না। তো যাই হোক, ওনারাও খুব একটা বেশি জোরাজুরি করেন নাই, আর চলে আসেন উনি। তো উনি যে গেট দিয়ে ঢুকতেন, সেই গেটের কাছে যখন উনি এসেছেন, তখন গেটটি যখন খুলতে যাবেন, তখন ওনার স্পষ্ট মনে হয় ওনার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আর যেহেতু উনি এই ফিলিংসটা ওনার মধ্যে এসেছিল, উনি পেছন দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে যাবেন যে আপনি কে। এই চিন্তা করে যখনই উনি ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন না, পেছনে তো কেউ নেই, একদম খালি। তখন উনি ভাবেন যে হয়তো বা মনের ভুল হয়েছে আর কি। তো যাই হোক, মনের ভুল মনে করে উনি গেট খুলে ভিতরে ঢুকে যান এবং ওনার ফ্ল্যাটের দরজা খুলে ওনার ফ্ল্যাটে ঢুকে পড়েন। ভেতরে প্রবেশ করতেই অসম্ভব একটা গরম অনুভব করেন তিনি।
তিনি ভেবেছেন হেঁটে এসেছেন, আর তাছাড়া ওই রুমের মধ্যে ঢোকার সাথে সাথে এমনিতেই আমরা দেখি যে ঘরের মধ্যে কিন্তু যদি ফ্যান না চালানো থাকে, দরজা জানালা যদি বন্ধ থাকে, তাহলে কিন্তু ঘরের মধ্যে একটা গুমোট ভাব থাকে, একটা গরম থাকে। উনি চিন্তা করছেন এই কারণেই হয়তোবা গরম আর কি। তো উনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, আর কম্পিউটারে আতিক হাসান নামে এক শিল্পীর গান ছেড়ে উনি শুয়ে পড়েন। কখন যে ঘুম চলে আসছে উনি টেরই পাননি, বা কতক্ষণ ঘুমিয়েছেন সেটা উনি ঠিক করে বলতে পারবেন না। হঠাৎ ওনার ঘুম হালকা হয়ে গেল। মনে হলো ওনার গায়ের কাঁথাটা কেউ টেনে পায়ের দিকে নিয়ে যাচ্ছে। উনি ব্যাপারটাতে অতটা গুরুত্ব দেননি, ভাবেন যে হয়তো এমনিতেই এমনটা হয়েছে, তাই আবার কাঁথা টেনে গায়ে জড়িয়ে নেন। কিছুক্ষণ পর ওনার আবারও মনে হয় যে এই কাঁথা টেনে কেউ একজন নিয়ে যাচ্ছে, আর তখন কিন্তু উনি জেগে আছেন। তাই আর সেটাকে মনের ভুল হচ্ছে এটা না ভেবে উনি খাটের উপর বসে পড়েন। তখন ওনার মনে হয় যে ওনার পায়ের দিকে কেউ হাত দিচ্ছে, এবং ওই হাতটি আস্তে আস্তে ওনার পা বেয়ে ওনার শরীরের উপরের দিকে উঠে আসছে। যখন ওই হাতটা ওনার বুকের কাছে চলে আসে, তখন ওই কম্পিউটারের স্ক্রিনের আলোতে তিনি দেখতে পেলেন যে কালো কুচকুচে একটা মানুষ চেষ্টা করছে ওনার গলা চেপে ধরতে। উনি এতটা ভয় পেয়েছিলেন, উনি দোয়া পড়তে লাগেন, আর সাথে সাথে ওই কালো কুচকুচে অবয়বের হাতটি তার গলা চেপে ধরে। উনি তার হাত থেকে নিজেকে ছোটানোর জন্য চেষ্টা করতে থাকেন। ওই বিছানার উপরই ধস্তাধস্তি হতে থাকে। এটা কিন্তু স্লিপ প্যারালাইজ যেটা বলি সেটা না, উনি কিন্তু ধস্তাধস্তি করছেন। তো এক পর্যায়ে মনে হলো যে ওই কুচকুচে কালো অবয়বটি ওনার চোখের কোণের আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে, আর বলছে, তুই কেন ওর হাত থেকে মেহেদি লাগাতে গেলি? উনি আর সহ্য করতে পারছিলেন না। উনি প্রচন্ড জোরে একটা চিৎকার করেন এবং চিৎকার দিয়ে জ্ঞান হারান। ওই বাড়িতে যারা থাকেন অধিকাংশ লোকই কিন্তু ঈদের আগে চলে গিয়েছিলেন। যারা ভাড়া থাকতেন তারা তাদের ফ্যামিলির কাছে চলে গিয়েছিলেন, আর ওই ফ্ল্যাটে তো লোক নাই, অন্য ফ্ল্যাটের লোকজনও তো সেখানেও নাই, চিৎকার করলেও শব্দ হবে না। ফজরের আজান দেওয়ার পর ওনার জ্ঞান ফেরে। জেগে উঠে দেখেন যে উনি ফ্লোরে পড়ে আছেন, ওনার চোখের কোণে কাটা, ঠোঁটের উপরে ফেটে গেছে, ডান হাতটা প্রচন্ড ব্যথা এবং ফুলে গেছে। উনি সকালবেলা কাপড়ের ব্যাগ নিয়ে বের হয়ে যান এবং ওনার টিউশনির বাসায় যান। টিউশনির ওই আন্টি ওনার অবস্থা দেখে জানতে চায় যে তুমি কি রাতের বেলা কারোর সাথে মারামারি করেছো কিনা, কিন্তু সে এই বিষয়টা চেপে যায়, কিছু বলে না, কারণ বললে অনেকে বিশ্বাস করবে না, হাসাহাসি করবে, বলবে যে হয়তো বা কারোর সাথে মারামারি করেছে, এই জিনের সাথে ঘটনা ঘটেছে, এরকম একটা গল্প বলছে। এখন টিউশনের বাড়িতে তাকে যেহেতু সবাই স্নেহ করত, সে হাসির পাত্র হতে চাচ্ছিল না, এই কারণে সে এই বিষয়ে কোনো কথা বলেনি। তো উনি তাদের সাথে দেখা সাক্ষাৎ করে হালকা খাবার খেয়ে উনি সেখান থেকে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর ওনার প্রচন্ড জ্বর আসে, আর ওনার মাকে সব ঘটনা খুলে বলেন। তো ওনাদের এলাকার একজন হুজুর আছে, তাকে নজির হুজুর বলে আর কি। তো ওনার মা ওই নজির হুজুরকে ডেকে আনেন। নজির হুজুর সম্পর্কে তার নানাও হন। তো তিনি এসে ওনাকে দেখে তার মাকে জানায় যে ওই রাত্রে ভয়ানক একটি পিশাচ প্রকৃতির জিন তাকে এসে আক্রমণ করেছিল, এবং এই মাসুম ভাইয়ের সাথে ভালো কিছু জিন রয়েছে যারা কখনো তার সাথে দেখা দেয় না, কিন্তু কখনো কখনো উপকার করার চেষ্টা করে। তো ওই সময়ে ওই জিনেরা তাকে ওই দুষ্টু জিনের হাত থেকে সেভ করেছিল, তা না হলে তার অনেক বড় ক্ষতি করে ফেলতো। তো যাই হোক, তাকে ঝাড়ফুঁক করেন এবং আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। আর
এইখানে একটি বিষয় তিনি জানতে চেয়েছেন আমাদের কাছে, যে আসলে ওই যে কালো কুচকুচে যে অবয়বটি ছিল, এটি কেন বলেছিল যে তুই কেন তার হাত থেকে মেহেদি লাগালি। এই ঘটনাতে তিনি আমাদেরকে বলেছেন তার যে স্টুডেন্ট, তার বড় বোন, তার নাম হচ্ছে পপি, তিনি মেহেদি লাগিয়ে দিয়েছেন। তার মানে বিষয়টা এমন হতে পারে যে ওই যে পপি যিনি, তার সাথে ভয়ানক খারাপ প্রকৃতির কোনো জিন ছিল। যেহেতু ঈদের আগে তিনি এটা লাগিয়ে দিয়েছিলেন, ওই জিনটি সেটি ভালো নজরে দেখেনি, এবং যার ফলশ্রুতিতে ওই রাত্রে তার পিছনে ওই গেটের কাছে গিয়ে তার সাথে দেখা দেয়, কিন্তু ওই সময় সামনে আসেনি, আর রাতের বেলা এসে তাকে অ্যাটাক করে। এই ধরনের ব্যাপারটাই আমার কাছে মনে হচ্ছে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় যে আমি যেটা বললাম এটা আপনাদেরও মনে হচ্ছে কিনা? হতে পারে, আবার নাও হতে পারে। তো অসংখ্য ধন্যবাদ মেহেদী হাসান মাসুম ভাই, সংযুক্ত আরব আমিরাত থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। প্রবাস জীবনের ব্যস্ততা যে কত কষ্টদায়ক সেটা আমরা অন্তত বুঝতে পারি, কারণ পরিবার পরিজন থেকে দূরে থাকার একটা কষ্ট তো রয়েছেই, সেই সাথে কাজের ব্যস্ততা, আর সংযুক্ত আরব আমিরাতে প্রচন্ড গরম, যেহেতু মধ্যপ্রাচ্যের দেশ, এই গরমের মধ্যে কাজ করার কষ্ট তো আছেই। আর এত কিছুর মধ্যে সময় বের করে আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। আমরা আশা করব আপনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন। সেই ঘটনাগুলোর অপেক্ষায় থাকলাম। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে হাসান। ওনার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মীরের পাড়া নামক গ্রামে। আর যে ঘটনাটি উনি আমাদেরকে বলেছেন, এই ঘটনাটি ওনার বাবার সঙ্গে এটি ঘটে গিয়েছিল। ঘটনাটির সময়কাল 2006। ওনার বাবা চাচারা 5 ভাই। ঘটনাটির যে স্থান, সেই স্থানটির একটি বিবরণ তিনি আমাদেরকে দিয়েছেন। সেটি হচ্ছে ওনাদের বাড়ির পেছনে একটি বিশাল হাওর রয়েছে, আর ওনাদের বাড়ি থেকে 25 থেকে 30 মিনিট হাওরের দিকে যাওয়ার পর একটা খাল পড়ে। এই ঘটনাটি মূলত সেই খালকে কেন্দ্র করেই শুরু হয়েছিল। ওই খালটির নাম হচ্ছে ভিটার খাল। তো একদিন ওনার ছোট চাচা জাল নিয়ে যান সেই হাওরের খালটাতে মাছ ধরবার জন্য। সন্ধ্যা হয়ে যায়, তখন তিনি বাড়িতে ফিরছিলেন না। তখন ওনার দাদা ওনার বাবাকে বলেন, মিলন, গিয়ে দেখতো মঞ্জিল কোথায়। ওনার বাবার নাম ছিল মিলন, আর ওনার যে চাচা, সেই চাচার নাম ছিল মঞ্জিল। তো ওনার বাবা যেতে যেতে ওই খালের কাছাকাছি গিয়ে দেখে যে মঞ্জিল চাচা মাছ ধরছেন। তখন ওনার বাবা বলেন, মঞ্জিল চলে আয়, আর মাছ ধরতে হবে না, সন্ধ্যা হয়ে গেল। তো তখন ওই মঞ্জিল চাচা নাকি নাকি সুরে বলছে, আইতাসি রে আইতাসি, আর একটা টান দিয়ে আসি। তো যেহেতু মানে এই হাসান ভাইয়ের দাদা তার বাবাকে বলে দিয়েছিল যে সাথে নিয়ে আসতে, তো উনি কি করছিলেন যে আর একটু এগিয়ে যাচ্ছিলেন, যে আসে না কেন। উনি প্রথম দিকে দাঁড়িয়েছিলেন, তারপরে উনি দেখতে পাচ্ছেন যে এই মঞ্জিল চাচা যেই জায়গাতে মাছ ধরছেন সেখান থেকে কিছুক্ষণ পর পর আরেকটু ভেতর একটু জঙ্গলের দিকে আছে, ওই ঝোপের দিকে, ওদিকে চলে যাচ্ছেন বড়শি নিয়ে এবং জাল নিয়ে। জালটা, বড়শি না। তো তখন উনি ওনার ভাইকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য উনিও সাথে সাথে এগিয়ে যাচ্ছেন। তো এই যে ডাকছেন যে আয় আয়, কিন্তু ওই নাকি সুরে বলে যে এই আইতাছি, আর একটা খেও দিয়ে নি, মানে জাল মানে ছুঁড়ে নেই আর কি।
আর এত ডাকাডাকি করার পরে যখন আসছে না যখন, তখন এই হাসান ভাইয়ের বাবা উনি চিন্তা করছেন কি ব্যাপার, আমি হঠাৎ করে কোথায় চলে আসলাম হাঁটতে হাঁটতে। তখন দেখেন যে উনি মানে এই ঝোপের ভিতরে চলে আসছেন। আর তখন কিন্তু পুরো সন্ধ্যা হয়ে একদম রাত হয়ে গেছে। ওনার হাতে অবশ্য টর্চ লাইট ছিল, কারণ যখনই বাইরে যেতেন, কারণ উনি তো সন্ধ্যার দিকেই বের হয়েছেন, এই জন্য টর্চ লাইট নিয়েই বের হয়েছিলেন। আর ওই সময়ে উনি দেখেন যে ওনার ভাইকে আর কোথাও দেখা যাচ্ছে না। টর্চ লাইট চারদিকে মারেন, ওনার ভাই কোথাও নাই। তখন উনি চিন্তা করেন যে আমি তো একটা বিপদে পড়ে গেছি রে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। তো উনি চলে যাওয়ার জন্য যখনই ঘুরে তাকিয়েছেন, হঠাৎ করে সামনে একটা ভয়ানক অবয়ব তিনি দেখতে পান। ওই অবয়বটি তার সামনে দাঁড়িয়ে আছে। মানে যখনই ঘুরে তাকিয়েছেন, ঘুরে তাকানোর সাথে সাথে সেই অবয়বটির সামনে। প্রিলিসেনার্স, আপনারা একবার চিন্তা করুন যে আমরা হঠাৎ করে ঘুরে তাকিয়েছি, ঘুরে তাকানোর সাথে সাথে কোনো মানুষও যদি হঠাৎ করে আমরা দেখি, আমরা তো ভয় পেয়ে যাই। সেখানে এমন একটি অবয়ব তিনি দেখেছিলেন, যেই অবয়বটির মাথা ছিল না, বুকের উপর দুটি চোখ ছিল, এবং সেই চোখ দিয়ে লেজার লাইটের মতো আলো বের হচ্ছিল। এটা দেখে ওনার বাবা মানে ওই অবস্থাতেই যেদিকে পেরেছেন দৌড় দিয়েছেন। উনি মূলত বাড়ির দিকেই দৌড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু ওই পথে তো মানে ওই যখনই ঘুরে তাকিয়েছেন বাড়ির দিকে যাওয়ার জন্য, তখন তো সামনে ওই অবয়বটি ছিল। উনি একটু সাইড দিয়ে দৌড় দিয়েছিলেন। তো ওনার বাবার ভাষ্য অনুযায়ী ওই অবয়বটাও তার সাথে সাথে দৌড়াচ্ছিল। তো দৌড়াতে দৌড়াতে ওনার বাবা যখন বাড়ির কাছাকাছি চলে আসেন, তখন তিনি থেমে যান, এবং তখন মনে হচ্ছিল পেছনে আর কেউ নেই, এবং ঘুরে তাকিয়েও টর্চ মেরে দেখেন যে না, ওই অবয়বটি পিছনে আর নেই। তো সে যখন যাচ্ছিল, হঠাৎ করে মানে আবার যখন সে ঘুরে বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে পেছন থেকে একটি ঘোড়ার ডাক আসলো। ঘোড়া যেভাবে ডেকে ওঠে সেরকম ডাক। আবার পেছন দিকে ঘুরে তাকিয়ে দেখেন দূরে ওই অবয়বটি দাঁড়িয়ে আছে, এবং ঘোড়া যেভাবে ডাকে সেভাবে ডাকছে, এবং মনে হচ্ছে সেই অবয়বটি খুবই রাগান্বিত, কিন্তু কাছে আসছে না। যাই হোক, ওনার বাবা তাড়াতাড়ি করে বাড়ির কাছাকাছি চলে আসেন। ওই সময় আবার হঠাৎ করে দেখেন যে ওনার বড় চাচার শাশুড়ি হাতে একটি কুপি নিয়ে, মানে কুপি বাতি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছেন। উনি চিন্তা করছেন যে হাই হাই রে, এই জঙ্গলের এখান থেকে তো কেবল ভয় পেয়ে আসছি, ওই অবয়বটা তো ওইদিকে আছে, তো এই মাওইমা আবার কোন দিকে যায়, উনি তো বিপদে পড়ে যাবে। তো উনি দূর থেকে বলছে, এই মাওইমা কোথায় যান, কোথায় যান, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওদিকে যায়েন না। কিন্তু ওই মাওইমা কিন্তু তার কথা শুনতেছে না, সে হেঁটেই ওই জঙ্গলের দিকে চলে যাচ্ছে। উনি বুঝতে পারছিলেন যে এত রাত্রে জঙ্গলে ওনার কি কাজ। এই কারণে দৌড়ে ওনার কাছে যান এবং গিয়ে ওই মাওইমার হাত চেপে ধরেন, যাতে উনি জঙ্গলের ভিতরে না যায়। আর যখনই ওনার হাত চেপে ধরেছেন, তখন ওই অবয়বটি হাতের কুপি ফেলে দিয়ে আর এক হাত দিয়ে এই হাসান ভাইয়ের বাবার হাত চেপে ধরেন, এবং হাত চেপে ধরে হি হি করে একটা হাসি দেন, মানে খুব বিশ্রী একটা হাসি। এবং দেখেন ওটা তার মাওইমা না, ভয়ানক চেহারার একজন মহিলা। এবং ওই মহিলাটি হ্যাঁচকা টানে ওনার বাবার হাত ধরে টানতে টানতে ওনাদের বাড়ির পেছনে একটা শিমুল গাছ ছিল, সেই শিমুল গাছে উঠে তাকে নিয়ে উঠে যাচ্ছে। এবং একদম মাটিতে আমরা যেভাবে হেঁটে যাই, ঠিক সেভাবে ওই শিমুল গাছ সে উঠে যাচ্ছে হেঁটে হেঁটে, এবং তার বাবাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শিমুল গাছে কিছুটা ওঠার পর হাত ছেড়ে দেয়, আর সাথে সাথে ওনার বাবা নিচে পড়ে যায়। নিচে পড়ার সাথে সাথে তিনি কাতরাতে থাকে এবং চিৎকার করতে থাকেন। ওনার বাড়ির সদস্যরা সেই চিৎকার শুনতে পান। সেখানে গিয়ে তাকে উদ্ধার করা হয়। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং অচেতন হয়ে গিয়েছিল। তাকে ওই অবস্থায় কিছুটা কবিরাজি চিকিৎসা দেওয়া হয়, এবং তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ট্রিটমেন্ট করার পরে তিনি কিছুটা সুস্থ হন। কিন্তু এই ঘটনার পর উনি লিভারে মারাত্মকভাবে মানে লিভারজনিত সমস্যায় পড়েন, এবং ওনার লিভার সিরোসিস হয়ে গিয়েছিল।
জন্ডিসের ফলে যেটা হয় আর কি, এবং এই কারণে উনি মারা গিয়েছিলেন। এখন কথা হলো, ওই মঞ্জিল চাচা যিনি যে মাছ ধরতে গিয়েছিলেন, আসলে উনি কি ওই সময় মাছ ধরছিলেন? না, ওই মঞ্জিল চাচা সন্ধ্যার আগেই ওই খালের দক্ষিণ দিকে মাছ ধরতে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে বাড়ি চলে গিয়েছিলেন। মঞ্জিল চাচা জানেনও না যে এই ধরনের ঘটনা ঘটছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি কিন্তু ছোট এবং খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটি ঘটেছে। আপনারা নিজেরাই একবার ভাবুন যে হঠাৎ করে ঘুরে তাকিয়ে এই রকমের একটা অবয়ব যদি আমাদের সামনে চলে আসে, তখন আমাদের মনের অবস্থা কি হবে। এবং এখানেই শেষ নয়, তিনি একজনকে মাওইমা মনে করে উপকার করতে গিয়েছিলেন, কিন্তু ওইটি তার মাওইমা ছিল না, ওটিও ছিল খুব পিশাচ প্রকৃতির একটি জিন। যখন তার হাত ধরেছে, উল্টো ওই অবয়বটি তার হাত হ্যাচকা টান দিয়ে ধরে মানে হ্যাচকা টান দিয়ে নিয়ে শিমুল গাছে উঠিয়ে নিয়ে গেছে এবং সেখান থেকে তাকে ফেলে দেয়। তাহলে আমরা বুঝতে পারি যে একটু আগে যেই অবয়বটিকে তিনি দেখেছেন, যেটি শেষ পর্যন্ত ঘোড়ার মতো ডেকে তার রাগ প্রকাশ করেছিল, সেটি হয়তো বা ঘুরে ওই তার মাওইমার সুরত ধরে তাকে ধোঁকা দিয়েছিল এবং ওই ধোঁকাতে তিনি পড়ে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, আসলে ভয়ের ঘটনা ঘটার জন্য রাত যে খুব গভীর হতে হয় বিষয়টা এরকমটা নয়। এই ঘটনাটি সেটা প্রমাণ করে যে সন্ধ্যার সময় যখন কিছুটা আলো ছিল, তখনও ভয়ের ঘটনা ঘটতে পারে। এই ঘটনাটি তার প্রমাণ। তো যাই হোক, ঘটনাটি ছোট, তবে ছোট্ট এই ঘটনাটির মধ্যে দুটো জায়গায় আমার কাছে সত্যি খুব ভয় লেগেছে। এক হচ্ছে ওই যে ঘুরে তাকানোর সাথে সাথে অবয়বটাকে দেখা, আর একটা হলো মাওইমা মনে করে যখন হাত ধরেছে তখন উল্টো তাকেই হ্যাচকা টানে শিমুল গাছে তুলে নিয়ে গেছে এবং সেখান থেকে ফেলে দিয়েছে। আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও হাসান ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। বাবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, আর আশা করছি তিনি আরো চমৎকার চমৎকার ঘটনা আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠাবেন। লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সুদূর সৌদি আরব থেকে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই সাখাওয়াত হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। উনি যেভাবে ঘটনা লিখে পাঠিয়েছেন, আমার মনে হয় আমি সেভাবে যদি আপনাদেরকে পড়ে শোনাই, আপনাদের শুনতে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আমার নাম সাখাওয়াত হোসেন। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল থানার কোনো এক গ্রামে। বর্তমানে আমি এখন সৌদি আরবে রয়েছি। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার সাথে ঘটে যায় যখন আমি ক্লাস 5-এ পড়ি। ঘটনা শুরু করার আগে আমি একটু আমার গ্রামের বর্ণনাটা দেই। আমাদের গ্রামটা খুবই ছোট। আমাদের আশেপাশে যত গ্রাম আছে সেগুলোর মধ্যে এই গ্রামটা একটু বেশি ছোট। গ্রামের রাস্তার পাশেই ঘরবাড়ি রয়েছে। আমাদের গ্রামের দুই সাইডেই বিল আর অনেক বড় ফসলের মাঠ। আমাদের গ্রামের মধ্যে একটি ভয়ঙ্কর স্থান রয়েছে, সেই স্থানটির নাম আমরা বলে থাকি ডাক্তার বাড়ি। ওই বাড়িটা আড়া বা জঙ্গলে এখনো পরিপূর্ণ। দিনের বেলাতে যেতেও কেউ কেউ ভয় পায়। সেটি নিয়েও একটি ঘটনা রয়েছে, সময় হলে সেই ঘটনা আমি লিখে পাঠাবো ইনশাল্লাহ। শুরু করছি আমার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতের ঘটনা। ছোট থেকেই আমি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতাম। আমি যখনকার ঘটনা বলছি তখনও আমাদের গ্রামে বা আশেপাশের 2-4 গ্রামে বিদ্যুৎ আসেনি। আমরা আমাদের নানুর বাড়ির বাজারে গিয়ে খেলা দেখতাম। আমরা বলতে আমাদের গ্রামের যারা আমার মতো খেলে এবং খেলা শুধু খেললেই হবে না, খেলা দেখতেও পছন্দ করে, এরকম 2 শ্রেণীর
সবাই কেউ এই খেলা দেখা মিস করতে চাইতো না। আমরা মাঝে মাঝে যেতাম এভাবে খেলা দেখতে। তো সেই দিন ছিল বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ। খেলাটা ছিল ওয়ানডে। আমি আমার চাচাতো ভাইদের সাথে মিলে মোট 6 জন সদস্য সেদিন ছিলাম। আমরা ঠিক করলাম আমরা আজকে আমাদের নানুর বাড়ির বাজারে খেলা দেখতে যাব। আগেই বলে রাখা ভালো, আমাদের নানুর বাড়ির গ্রামেও তখনও বিদ্যুৎ আসেনি, জেনারেটর দিয়ে পুরো বাজার চলতো। তখন আমাদের এই দিকে সবার কাছেই ফোন ছিল না, হাতে গোনা কয়েকজনের কাছেই শুধু ফোন ছিল, কারণ ফোনে চার্জ দেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তো আমরা সবাই ঠিক করলাম বিকেলে রওনা দিব সাইকেল নিয়ে। তো যেই কথা সেই কাজ, 4টা সাইকেল রেডি করে আমরা খেয়ে বিকেলে রওনা দিব এমন কথা ঠিক করা হলো। সবাই সবার মতো আসলো। আমাকে বাড়িতে এসে ডেকে নিয়ে গেল একজন। আমি আম্মুকে বললাম, মা, খেলা দেখতে যাচ্ছি, চিন্তা করো না, ফিরতে একটু রাত হতে পারে, পুরো খেলা দেখেই আসবো। আম্মু বলল, এই তো এত দূর খেলা দেখতে যেতে হবে না। আমি বললাম, আব্বুকে একটু বলে দিও। তখন আম্মু বলল, আমার কথা তুই কবেই বা শুনেছিস? পড়াশোনা তো করবি না, শুধু খেলা দেখতে যাস আর নিজে খেলতে যাস। তো যাই হোক, আমিও বললাম ঠিক আছে, যদি বলতে চাও বলো, কিন্তু খেলা আমাকে দেখতেই হবে। এই বলে বাড়ি থেকে বের হলাম। সবাই মিলে আমরা রওনা দিলাম। রাস্তায় অনেক পাল্লাপাল্লি করে সাইকেল চালাতে চালাতো প্রায় 1.5 ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। যথারীতি আমরা বসলাম খেলা দেখার জন্য দোকানের ভেতর। দোকানের মেঝেতে চট বিছানো ছিল, 2 সাইডে 2টা বেঞ্চও ছিল, আর বাইরে একটি বেঞ্চ। ওই দোকানের আবার একটা বিশেষ নিয়ম ছিল, খেলা দেখতে হলে প্রতি ঘন্টায় 1 কাপ করে চা খেতে হবে। তখন রং চা ছিল 1 টাকা আর দুধ চা 2 টাকা। তো আমাদের দরকার টাইম পাস করা, তাই সবাই মিলে রং চা খেলাম। খেলা দেখতে দেখতে সময় হয়ে গেছে রাত 8টার কাছাকাছি। তখন হাফ খেলা শেষ হলো মাত্র। এখন বাংলাদেশ ব্যাটিং করার পালা। আমার চাচাতো ভাইরা বলতে লাগলো, চল চলে যাই, অনেক রাত হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি সবাইকে, তখন গ্রামের সবাই সন্ধ্যা 7টা কিংবা রাত 8টার মধ্যে ঘুমিয়ে যেত। মানে পুরো গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যেত। তো আমিও বললাম, ব্যাটিং না দেখে গেলে তাহলে আর কেনই বা আসলাম বাংলাদেশের খেলা দেখতে। ওরা সবাই বলল, না, চলে যেতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, বাড়িতে গেলে রাগারাগি করবে যদি আরো রাত হয়। আর এখন যদি রওনাও দেই, যেতে যেতে রাত 10টা বেজে যাবে। আর এখন রওনা না দিলে অনেক সমস্যা হবে পরে। কিন্তু আমি বললাম, ব্যাটিং না দেখে আমি যাব না, তোরা সবাই চলে যা। যাই হোক, ওরা বলল পরে কিন্তু যেতে পারবি না। আমি বললাম, তোরা থাকলে আমি তোদের সাথে যেতাম, কিন্তু তোরা চলে যাবি, এখন আর কি করা। কিন্তু আমি খেলা না দেখে যাব না। ওরা সবাই আমাকে বলল, রাস্তা কিন্তু ভালো না, এখন না গেলে সমস্যা হতে পারে। কিন্তু আমিও নাছর বান্দা, সবাই আমাকে রেখেই চলে গেল। খেলা শেষ হতে রাত 1টা বেজে যাবে। তাই আমি বললাম, যাই হোক, আমি আর যাব না। কিন্তু ওরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছিল যেন আমি ওদের সাথে যাই। কিন্তু আমি চিন্তা করলাম যে আমি পরবর্তীতে নানুর বাড়ি চলে যাব। আমার নানুর বাড়ি তো খুব বেশি দূরে না, সেখানে চলে যাব। যাই হোক, আমিও তখন একা হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, নানুর বাড়িতে তো যাব, কিন্তু ওখানে তো অনেক জঙ্গল পার হয়ে যেতে হবে, তাছাড়া রাস্তাও ভালো না, অন্ধকারে সাইকেল কিভাবে চালাবো। আগেই বলে রাখি, আমার চাচাতো ভাইরা ভুলে সব টর্চ লাইট নিয়ে চলে গেছে। ওই সময় খেলা দেখার উত্তেজনা এসব কথা মনেই ছিল না আমার। কিন্তু এখন ভাবছি যে এখন কি হবে, টেনশনে পড়ে গেলাম। ততক্ষণ পর্যন্ত খেলা আমার শুরু হয়ে গেল। খেলা দেখতে শুরু করলাম। ওরা চলে যাওয়ার পর আমার কাছে 6 টাকা ছিল। ওদের সাথে থেকে 4 কাপ রং চা খেয়েছি।
কিন্তু এখন তো আমি একা দুধ চা খেলে সমস্যা নেই, তাছাড়া 3 কাপ চা পাওয়া যাবে, মানে 3 ঘন্টা বসে থাকা যাবে ভেবে দুধ চা অর্ডার করলাম। খেলা দেখতে থাকলাম, ঘড়িতে 10টার কাছাকাছি বাজে তখন। আবার মনে একটু উকি দিল, লাইট ছাড়া কিভাবে যাব ভেবেই মনটা খালি খালি হয়ে গেল। সাথে সাথে খেলা দেখেও মজা পাচ্ছিলাম, খেলা চলছেই। হঠাৎ করে আমার বাইরে যাওয়ার একটু তাড়া দেখা দিল। প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য আমি বাইরে গেলাম। তখন দেখলাম যে রাস্তা চাঁদের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। মনে মনে খুশি হলাম, যাক, টর্চ লাইট ছাড়াই চলে যাওয়া যাবে। তো আমি যখন পুনরায় দোকানে ঢুকতে যাচ্ছি, তখন দেখি আমাদের নানুর বাড়ির পাশের বাড়ির এক মামা আমাকে দেখেই বললো, কি রে, খেলা দেখতে আসছিস? আমি বললাম, হ্যাঁ মামা। তো মামা বললো, এত রাত করে যেতে পারবি নাকি? আমি বললাম, সমস্যা নেই, পারবো। মামা বলল, নানির বাড়ি যাবি নাকি তোদের বাড়ি? আমি বললাম, আমাদের নানির বাড়ি যাব মামা। তো মামা বলল, এত রাত করে যেতে পারবি না, চল, এখন আমি যাব, আমার সাথে সাথে চল তোর নানির বাড়ি। তাই বললাম, না মামা, খেলা দেখে তারপরেই যাই। তখন কেবল 23 ওভার খেলা শেষ হয়েছে। তো মামা বলল, অনেক রাত হয়েছে, পরে যেতে পারবি না, আর আমাদের রাস্তাটা কিন্তু ভালো না, ওই রাস্তায় কিন্তু শয়তান আছে, আমার সাথে চল। আমি বললাম, ভয় দেখাইও না তো মামা, আমি যেতে পারবো। তারপর দেখি মামা কার সাথে যেন কথা বলতে বলতে চলে যাচ্ছে। আমিও দোকানের ভিতর গিয়ে বসলাম, একটি দুধ চা অর্ডার করলাম, চা খাচ্ছি আর খেলা দেখছি। রাত বাজে প্রায় 11:15। তখন দেখি আস্তে আস্তে দোকান অনেকটাই খালি হয়ে গেছে। এদিকে আমার আবার প্রচুর ঘুম পাচ্ছিল। খেলা দেখে মনে হচ্ছে বাংলাদেশ জিতে যাবে, তাই মনে মনে ঠিক করলাম চলে যাই। ঘুমও পাচ্ছিল প্রচুর, যেই ভাবা সেই কাজ। দোকান থেকে বের হলাম, সাইকেলের তালা খুলে দেখি রাস্তা মোটামুটি দেখা যায়। এখন সাইকেল হাতে ভাবতে লাগলাম, নানুর বাড়ি যাব নাকি আমাদের বাড়ি। এখন যদি নানির বাড়ি যাই তাহলে মামার সাথে দেখা হলে লজ্জা পাবো, তো ওনার সাথে গেলাম না, আবার আসলাম। তো তাছাড়া মামাকে একবার আমি বলেছিলাম যে আমি আমার বাড়িতেও যাব। তো যাই হোক, আর যেহেতু মামা বলেছিল ওই রাস্তায় শয়তান রয়েছে, তাহলে এখন কি করি? আগেই বলে রাখি, আমার নানির বাড়ি সাইকেল নিয়ে যেতেও বাজার থেকে 30 মিনিট সময় লাগবে যদি দ্রুতও চালিয়ে যাই, আর আমাদের বাড়ি গেলে 1.5 ঘন্টা লাগবে খুব তাড়াতাড়ি সাইকেল চালালেও। ভাবলাম, না, আমাদের বাড়িতেই চলে যাই। সাইকেলে বসলাম, হাতে একটি ক্যাসিও সিলভার কালারের ঘড়ি ছিল। সেই ঘড়িটার একটি বাটনের চাপ দিতে হালকা লাইট জ্বলে উঠত টাইম দেখার জন্য। টাইম দেখে আমি অবাক, রাত 12টা বেজে গেছে। তাড়াতাড়ি সাইকেল চালিয়ে যেতে লাগলাম। আগে বলে রাখি, রাস্তাগুলো ছিল খুবই ভাঙাচোরা, তার উপর অন্ধকারও। জ্যোৎস্না ছিল, কিন্তু খুব যে বেশি ছিল তা কিন্তু না। মনে মনে ভয়ও করছে, সাইকেলও চালাচ্ছি, শুধু রাস্তা আর রাস্তা, রাস্তা যেন শেষই হচ্ছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:15 বেজে গেছে, কিন্তু আরো একটি গ্রাম বাকি আছে আমার বাড়িতে যেতে। এবার আমি সত্যি খুব ভয় পেতে লাগলাম। ঝিঝি পোকার শব্দ তো আছেই, আর জোনাকি পোকা উড়ে যাচ্ছে সামনে দিয়ে। সাইকেল চালাচ্ছি তো চালাচ্ছি, রাস্তাটা শেষ নেই। এবার খেয়াল করি, দেখি যে রাস্তায় একটু আগেই আমি গিয়েছি সেই রাস্তাটা আবারও আসলো। এবার তো আমি ভয় পেয়ে গেলাম। আমার স্পষ্ট মনে আছে এই রাস্তা কিছুক্ষণ আগে আমি পার করেছি। আমি ঘাবড়ে গেলাম, ভয় পেয়ে সাইকেল তাড়াতাড়ি চালাতে লাগলাম। দুপাশে তাকিয়ে দেখে চালাতে লাগলাম। একবার দেখি যে পুকুর, কিন্তু আমি তো একটু আগে এই পুকুরগুলোকেও পার করে সামনের ব্রিজটাও পার করে গিয়েছিলাম। আমার মাথা কাজ করছে না, আমি কিভাবে বারবার একই জায়গা পার হচ্ছি। কিন্তু তখনও আরো কিছু অপেক্ষা করছিল আমার জন্য, আর যেটা আমি জানতাম না।
সামনেই ব্রিজ। ব্রিজটা একটু উঁচু ছিল, আর এক সাইডে ছিল অনেক পুরাতন একটি সরাগাছা। শুনেছি ওটার বয়স ছিল 150-এর উপরে, কিন্তু গাছটি ছিল অদ্ভুত। দুই সাইডে দুটা ডাল, আর উপরের দিকে মূল গাছ। একটু উঠেই শেষ রাত করে হঠাৎ করে কেউ দেখলেই বলে উঠবে কোনো বড় কিছু যেন এগিয়ে আসছে তার দিকে। ব্রিজের আশেপাশে ছিল 3 থেকে 4টা হিন্দু বাড়ি। ব্রিজে ওঠার জন্য খুব জোরে প্যাডেল মারতে থাকলাম। অবশেষে ব্রিজে উঠলাম, কিন্তু এইটা আমি একটু আগেই তো পার করে গিয়েছিলাম। যাই হোক, এখন এত কিছু ভাবার মন মানসিকতা কোনোটি ছিল না। ব্রিজে ওঠার পর ব্রিজের 4-5টা প্যাডেল মেরে অর্ধেক চলে এসেছি, কিন্তু তখনই ঘটলো আরেকটি ঘটনা। আমার সাইকেলের চেইনটা পড়ে গেল। তারপর ব্রেক করে সাইকেল থেকে নামলাম, তখনও জ্যোৎস্নায় আবছা আবছা দেখা যাচ্ছে। আমি সাইকেলের চেইন তুললাম, সে সময় আবার ঘড়ির দিকেও চোখ বুলিয়ে নিলাম। দেখি রাত 2:27 বেজে গেছে। আমি তো হতবাক হয়ে গেলাম। সময় এভাবে যাচ্ছে নাকি আমার ঘড়িটাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, ভয় করছে প্রচুর। আমার বুকের ধুক ধুক শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আবার সাইকেলে বসলাম। যেই সাইকেলের পেডেলে পা দিয়ে দিব তখনই একটি শব্দ শুনি, আর শব্দটি হচ্ছে একটি বিড়ালের বাচ্চার। আবছা আলোয় দেখতে পেলাম ব্রিজের 2 সাইডে যে ওয়ালগুলো থাকে সেগুলোর মধ্যে বড় বড় 4 কোণা খোলা থাকে। সেখানে বসে আছে খুব ছোট বাচ্চা। ভাবলাম আরে, এ তো পানিতে পড়ে যাবে ব্রিজের নিচে। বিড়াল চোখ জল জল করছিল। আমি তখন অন্য কিছু ভাবিনি। আস্তে আস্তে কাছে গেলাম, ধরার আগে বিড়ালটা পানিতে ঝাঁপ দিল। আমি তো অবাক। কিসের জন্য জানেন? পানিতে যে পড়লো সেটার কোনো শব্দ হলো না। আমি পানির দিকে একটু উকি দিলাম, দেখি কিচ্ছু নেই, এমনকি পানিতে কোনো ঢেউও নাই। তারপর আস্তে আস্তে একটি শব্দ শুনতে পেলাম, আর সেটি হচ্ছে এক ধরনের শি শি শব্দ। আমি খুব ভয় পেয়ে গেলাম এই শব্দ শোনার পর। মনে মনে ভাবলাম বিড়ালটা যে পড়লো শব্দ হলো না, কিন্তু কেন? পানিতেও কেন ঢেউ হলো না? তো এইসব ভাবতে ভাবে পেছন দিকে তাকালাম। বিশ্বাস করাটা খুবই কষ্টকর ছিল। আমি সেই দিন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখতে পেলাম একটি মেয়ে, তার বয়স হবে 23 থেকে 24 বছর, অনেক সাজুগুজু করা, যে আমার সাইকেলের পাশেই দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে আমার বুক ধরাস ধরাস করছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি এতটাই ভয় পেয়েছিলাম, আমি ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলাম আপনি কে? কিন্তু সে কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল আমার দিকে। ততক্ষণ আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি আবারও জিজ্ঞেস করলাম আপনি কে আপা? মেয়েটি যা বলল আমার স্পষ্ট মনে আছে, আর এটা মনে হয় ভুলবো না আমি কোনোদিন। মেয়েটি বলল আমি দাশুলতি, আমাকে চিনবে না তুমি। তার আগে বলো এত রাতে তুমি কই থেকে আসলা? প্রিয় লিসেনার্স, বিশ্বাস করুন একদম স্বাভাবিক মানুষ, অন্যরকম কিছুই না। আমাকে বলল তুমি কি একটি বিড়াল দেখেছ? আমি বললাম হ্যাঁ আপা দেখেছি, কিন্তু পানিতে ঝাঁপ দিছে, আমি তো ধরতে পারি নাই। মেয়েটি বলল যাও তুমিও ঝাঁপ দাও, ওটা আমার বিড়াল, খুঁজে নিয়ে আসো। আমি তো ভয়ে ভয়ে বললাম আমি কিভাবে আপনার বিড়াল খুঁজতে যাবো, আমি তো সাঁতার জানি না। মেয়েটি বলল এই ঝাঁপ দে, নয়তো কিন্তু বেঁচে ফিরতে পারবি না। আমি তো ভয়ে শেষ। আর মেয়েটির রূপ আস্তে আস্তে এতটাই ভয়ঙ্কর হতে লাগলো যে আমি মনে মনে ভাবতে লাগলাম ওর কথা না শুনলে যদি আমাকে মেরে ফেলে। আবার ভাবলাম পানিতে ডুব দিলে তো আমি মরে যাব, আমি তো সাঁতার জানি না। কি আর কর, আমি সাইকেল রেখেই দিলাম এক ভৌ দৌড়, আর জোরে জোরে চিৎকার করতে লাগলাম মাগো বাঁচাও, আমাকে মাইরা ফেললো। আসলে বিপদ যখন আসে তখন কিছুই কাজ করে না। সেদিন বুঝেছিলাম আমার গলা দিয়ে 1 থেকে 2 বার শব্দ বের হয়ে আর শব্দ হয় না, মানে আমি আর কথাই বলতে পারছিলাম না। আমি ভাবলাম হয়তো আজ
এই মেয়েটি আমাকে মেরেই ফেলবে। আমি দৌড়াতে দৌড়াতে পড়েই গেলাম। তারপর উঠে দেখি সেই মেয়েটি, কিন্তু আগের সেই পোশাকটি নেই, আর সেই চেহারাও নেই। চেহারাটা মিল থাকলেও অনেকটাই ভয়ঙ্কর হয়ে গেছে, এবং আগের যেই সাজুগুজু করা যে ড্রেসটা ছিল সেই ড্রেসটির পরিবর্তে অন্য একটি ড্রেস রয়েছে, সেটা সাদামাটা একটা ড্রেস। আর এখন তার শরীর থেকে মনে হচ্ছে আলো বের হচ্ছে। তার মানে হচ্ছে তার আলোয় আশপাশে বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে। মেয়েটি বলল, আজ বেঁচে ফিরতে পারবি না তুই, বলেই হাসতে লাগলো। আমি কিছুতেই এটি সহ্য করতে পারছিলাম না। আমার মন শুধু বলছিল আমি এখনই মরে যাব। তখন আসলে আমার দিন দুনিয়ার কোনো খেয়ালই ছিল না, শুধু বাঁচার আকুতি ছিল। আমি বলতে লাগলাম, আমাকে মারেন না, তাই বলে কাঁদছিলাম। আমি যেন অচল হয়ে গেছি এমনটা মনে হতে লাগলো। হাত পা কিছুতেই নাড়াতে পারছিলাম না। মনে মনে তো ভেবেই বসলাম আর বাঁচব না। হঠাৎ করে একটি সাদা আলোর বিস্ফোরণ ঘটে, আর সাথে সাথে যেন আমার মাথায় কি এসে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে যাই। যখন উঠি তখন দেখি আম্মু পাশে কান্না করছে, আব্বু চৌকির কিনারে দাঁড়িয়ে আছে। আমি দেখি মাথায় আমার কাপড় বাঁধা, আর মাথায় প্রচুর ব্যথা। পাশেই দেখি একজন হুজুর, আমাদের মসজিদের হুজুর, তাকে চিনি আমি। সে বলল, এখন তোমার কেমন লাগছে বাবা? আমি বললাম, ভালো। হুজুর বলল, এখন বলো তোমার কি হয়েছে। ততক্ষণে আমার আম্মু আমাকে খুব রাগারাগি করছে এবং সে কাঁদছেও। হুজুর আম্মুকে বলল, আপনি বাইরে যান, ওর আব্বু থাক, আমি ওর সাথে একটু কথা বলি। তো আমার আম্মু বাইরে গেল। আমি রাতে সব ঘটনা খুলে বললাম। তো হুজুর বল, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু হ্যাঁ, পাশের গ্রামের এক চাচার সাথেই ঠিক একই ঘটনা ঘটেছে। তার কপালেও তোমার আঘাতের মতো চিহ্ন আছে। তো আমাকে তিনি ঝাড়ফুঁক করে দিলেন, আর হুজুর আব্বুকে কি যেন বলল। আর হুজুর বলল, সন্ধ্যার পর যেন আমি বাইরে না যাই, খুব দরকার ছাড়া। আমি বললাম, ঠিক আছে। তো হুজুর চলে গেল। আমি একদিন আব্বুকে খুব জোর করে বলতে থাকি, আব্বু হুজুর কি বলেছিল বলো না। আব্বু বলল, আমাকে যে আক্রমণ করেছিল সে নাকি পানিতেই থাকে, তার নাম হচ্ছে দাশুলতি। আর যা বিস্ফোরণের আলো আমি দেখেছিলাম ওটা নাকি তার ভাই বোন। বড় বোন নাকি শুধু মানুষের ক্ষতি করে, কিন্তু অনেক মানুষকেই নাকি মেরে ফেলেছে ওই জিনটা। আর তার ছোট ভাইয়ের কাছেই নাকি সে প্রতিজ্ঞাবদ্ধ, ছোট ভাই যাকে বাঁচাবে সে তাকে আর মারবে না। এজন্য ছোট ভাই যাকে 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 আজ পর্যন্ত বাঁচিয়েছে তার কপালে আমার চিহ্নের মতো চিহ্ন আছে। আমি অনেক লাকি মানুষের মধ্যে একজন, হয়তো তাই এটা এখনো আছে। আমার কপালের চিহ্নের ছবি আমি দিয়ে দিব। এটা সাধারণভাবে দেখতে পারলে মনে হবে শুধুই একটি আঘাতের চিহ্ন, কিন্তু এটা সম্পূর্ণ সাক্ষী শুধু আমি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত একটি ঘটনা, দাশুলতি। এই দাশুলতি এবং তার ভাই বোনেরা ওই পানিতেই থাকে, কিন্তু ওই ছোট ভাই যাকে আঘাত করবে বা কপালে চিহ্ন দিয়ে দেবে তাকে নাকি অন্য বোনেরা মারবে না, এবং সেই চিহ্নটাই এই সাখাওয়াত হোসেন ভাইয়ের কপালে রয়েছে। আমি জানি না এটা মানে কতটুকু অদ্ভুত আপনাদের কাছে লেগেছে। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। উনি ওনার নিজের মতো করে লিখেছেন, আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। তো এই দাশুলতি নামক যে জিনটি, এই জিনটি ওই রাস্তায় অনেককেই নাকি সুযোগ বুঝে আক্রমণ করে। সবসময় যে করে তা না, ওই দিক দিয়ে হেঁটে গেলেই যে দাশুলতির সাক্ষাৎ পাওয়া যাবে বিষয়টা এরকম না। ব্যাটে বলে মিললে তবেই হয়তোবা দাশুলতির দেখা পাওয়া যেতে পারে। আর দাশুলতির কাজ হচ্ছে মানুষের ক্ষতি করা, কিন্তু তার ছোট ভাই কখনো কখনো মানুষকে বাঁচায়। আর
যার কপালে তার ছোট ভাই ওই চিহ্নটা এঁকে দেয় তাকে ওই